আচ্ছা, স্যার আগের দিন সব বেসিক টার্মিনোলজিস নিয়ে ডিসকাস করেছিল। যেমন তোমার ওই মানে সিস্টেমস নিয়ে কথা বলেছিল, ক্লাসিফিকেশন অফ সিস্টেম, কত রকমের সিস্টেম হয় সেটা বলেছিল, সারাউন্ডিং নিয়ে কথা বলেছিল, ইউনিভার্স কি বলেছিল, তারপরে বাউন্ডারিজ নিয়ে কথা বলেছিল। হ্যাঁ, মানে আগের দুটো ক্লাস মিলিয়ে আর কি। তারপরে স্যার কি বলেছিল যে প্রসেস নিয়ে, মানে প্রসেস নিয়ে লাস্ট শেষ করেছিল, স্টেট প্রপার্টি পাথ প্রপার্টি ডিফাইন করেছিল। তারপরে তোমার আর কি প্রপার্টিজ অফ এ সিস্টেম এগুলো নিয়ে বলেছিল, এক্সটেন্সিভ প্রপার্টি, ইন্টেন্সিভ প্রপার্টির উদাহরণ, কাকে বলে, স্টেট প্রপার্টি পাথ প্রপার্টি জাস্ট ডেফিনেশনটা বলেছিল যে কি শর্তে আর কি স্টেট প্রপার্টি পাথ প্রপার্টি হবে, স্টেট অফ এ সিস্টেম, ইকুয়েশন অফ স্টেট, এইগুলো নিয়ে সমস্ত আলোচনা করেছিল। এবং আলটিমেটলি স্যার যেখানে শেষ করেছিল সেটা হচ্ছে প্রসেস কাকে বলে, এবং সেই প্রসেসের মধ্যে বিভিন্ন রকম প্রসেস নিয়েই কথা বলেছিল। কিন্তু যেগুলো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টু প্রসেস, মানে ব্রডার সেন্সে আমরা যে দুটো প্রসেসের কথা মানে সবসময় বলে থাকি, এবং সেইগুলোর আন্ডারে বাকি প্রসেসগুলোকে ডিভাইড করা হয়। মানে প্রথম হচ্ছে রিভার্সেবল প্রসেস এবং ইরিভার্সেবল প্রসেস। এবার রিভার্সেবল আইসোথার্মাল প্রসেস, রিভার্সেবল অ্যাডিয়াবেটিক প্রসেস, ইরিভার্সেবল আইসোথার্মাল, ইরিভার্সেবল অ্যাডিয়াবেটিক, এবং তার মধ্যে আর কি ওই আরো যে সমস্ত মানে আইসোবারিক প্রসেস, আইসোকোরিক প্রসেস, আইসেনথ্যালপিক প্রসেস, হ্যাঁ মানে আইসেন্ট্রপিক প্রসেস, এই সমস্ত বিভিন্ন রকম ব্যাপারগুলো হয় সেইগুলো বলেছিল। আর তার সাথে সাইক্লিক প্রসেস বলেছিল। এবং কিন্তু স্যার যেখানে শেষ করেছিল মানে মানে সেই অবধি শেষ করেছিল, এবং তারপরে যেটা বলার কথা, যেটা আমি বললাম যে ব্রডার সেন্সে প্রসেস মানে মানে রিভার্সেবল প্রসেস এবং ইরিভার্সেবল প্রসেস, সেইটা নিয়ে স্যার আমাকে বললো যে আগের দিন আলোচনা করেন। তাহলে আজকে আমরা যেগুলো করতে চাই, তাহলে আমি আর কি এইভাবে শুরু করা যায়। তাহলে হোয়াট উই ডিসকাসড ইন দ্য লাস্ট ক্লাস, আমরা কি পড়েছিলাম, যে আমি আর কি বেশি ডিটেলে যাচ্ছি না, আমি যেটা বলছি যে আর কি ওই বেসিক টার্মিনোলজিস, সেখান থেকে বেসিক্যালি প্রপার্টিজ অফ এ সিস্টেম, প্রপার্টিজ অফ এ সিস্টেম, তারপরে তোমার হচ্ছে ওই ইকুয়েশন অফ স্টেট, ইকুয়েশন অফ স্টেট, তারপরে আলটিমেটলি প্রসেসে চলে এসেছিল। সেই প্রসেসের মধ্যে আর কি বিভিন্ন প্রসেস যেগুলো সেগুলো সব বলেছিল, সেইগুলোর মধ্যে আমি আর ডিটেলে যাব না। কিন্তু আজকে আমরা কি ডিসকাস করতে চাই, আজকে আরো মোর অ্যাবাউট প্রসেসেস এবং তারপরে তার যে করসপন্ডিং ব্যাপারগুলো সেগুলো সব ডিসকাস করতে চাই। তাহলে হোয়াট, এটা আমরা কি ডিসকাস করতে চাই, যে মোর অ্যাবাউট মোর অ্যাবাউট reversible or irreversible প্রসেসেস। তারপরে সেখান থেকে আর একটা জিনিস আমরা দেখব, কোয়াসিস্টেটিক প্রসেসেস। তারপরে সেখান থেকে আমরা ইকুইলিব্রিয়াম নিয়ে কিছু কথা বলবো, ইকুইলিব্রিয়াম নিয়ে কথা বলবো। তারপরে আমরা সেখান থেকে মানে ইকুইলিব্রিয়াম নিয়ে অলরেডি স্যার বলে দিয়েছে, মানে বেসিক্যালি এখানে যেটা বলবো যে ইকুইলিব্রিয়াম স্টেট অ্যান্ড স্টেডি স্টেট নিয়ে কথা বলবো। এবং সেখান থেকে আমরা আলটিমেটলি থার্মাল ইকুইলিব্রিয়াম এবং জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, সেখান থেকে
ডেফিনেশন অফ টেম্পারেচার, এবং সেখান থেকে ওই কনস্ট্রাকশন অফ ক্লিনিক্যাল থার্মোমিটার, এইগুলো নিয়ে কথা বলবো। এবং তারপরে যদি আমাদের সময় পারমিট করে তাহলে আমরা ওই স্টেট প্রপার্টি পার্ট প্রপার্টি নিয়ে আরও একটু কথাবার্তা বলবো। ঠিক আছে, ও দেখা যাক। আচ্ছা, তারপরে এবার আমরা কি করি, তাহলে এবার আমরা রিভার্সেবল প্রসেস দিয়ে শুরু করি। রিভার্সেবল প্রসেস, আচ্ছা রিভার্সেবল প্রসেস আমি একসাথেই বলি, রিভার্সেবল প্রসেস অ্যান্ড বা রিভার্সেবল প্রসেসটাই আগে বলি। আচ্ছা রিভার্সেবল প্রসেসটা কি? আচ্ছা দেখো, এই প্রসেসটা হচ্ছে রিভার্সেবল প্রসেস, যদি প্রথমত আমি বাই ডেফিনেশন বলতে চাই তাহলে রিভার্সেবল প্রসেস হচ্ছে ভীষণই স্লো একটা প্রসেস, মানে ইট ইজ এ ভেরি স্লো প্রসেস। তাহলে এক নম্বর হচ্ছে ইট ইজ এ ভেরি স্লো প্রসেস and infinite steps and infinite time is required for this process to be completed, এটা। আচ্ছা, তাহলে এর থেকে কিছুই বোঝা গেল না, মানে এটা তো মানে যেন খুবই ফর্মাল একটা ভাষায় বলা হলো যে ইট ইজ এ ভেরি স্লো প্রসেস, ভীষণ স্লো প্রসেস, এবং যেটার জন্য ইনফাইনাইট স্টেপস অ্যান্ড ইনফাইনাইট টাইমস ইজ রিকোয়ার্ড কমপ্লিট হওয়ার জন্য। তাহলে এটা থেকে কিছুই বোঝা গেল না ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, মানে এটাকে আরেকটুখানি দত্তহীন ভাষায় মানে আরেকটু বাংলা মানে ভালো করে না বোঝালে এটা ঠিক বোঝা যাচ্ছে না। মানে ব্যাপারটা কি, ব্যাপারটা ধরো ধরো তোমার কাছে এরকম একটা কন্টেনার আছে, ধরো তোমার কাছে এরকম একটা কন্টেনার আছে, যে কন্টেনারের মধ্যে ম্যাডাম স্ক্রিন শো করছে না। কি সবারই তাই হচ্ছে? ম্যাম এবার দেখা যাচ্ছে। ও আচ্ছা, কোনো সবারই কি তাই হচ্ছিল? সবাই কি একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য দেখতে পাচ্ছিলে না? বাকিদের হচ্ছে রাজু, দেখতে পাচ্ছিস? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবারে ধরো এরকম ভাবে একটা কন্টেনার আছে, যে কন্টেনারের মধ্যে এরকম মানে এরকম ধরো একটা গ্যাস, মানে গ্যাস আছে বা কিছু আছে ধরো এরকম ভাবে, ঠিক আছে। আর এইখানে একটা হচ্ছে এই পিস্টন মতো আছে, মানে একটা লেয়ার, শক্ত লেয়ার মতো আছে এরকম, মানে মানে গ্যাসের লেয়ারটা ধরো এইভাবে আছে। আচ্ছা, এবার এইটার উপরে ধরো আমি এরকম কিছু বালির কণা রাখছি, ঠিক আছে, বালির কণা রাখছি। এরকম ভাবে ধরো কিছু বালির কণা রাখা আছে, এরকম ভাবে আছে। এইবার আমি কি করছি, এরপর কি করছি যে মানে এরকম আর কি বালির কণা বলতে পারো বা সাম পার্টিকেলস বলতে পারো, এইভাবে আছে। এবার আমি কি করছি, এবার আমি একটা একটা করে বালির কণা সরাবো, একটা একটা করে বালির কণা সরাবো। তাহলে একটা একটা করে বালির কণা তুমি কি করলে, প্রথমে তুমি একটা বালির কণা সরালে, একটা বালির কণা সরালে মানে তার মানে তোমার এখানে খুব সামান্য একটা এক্সপেনশন হলো। মানে ধরো ধরো তোমার একটা পুকুর আছে, তুমি একটা পুকুর থেকে এক মগ জল তুললে, তুমি একটা পুকুর থেকে এক মগ জল তুললে, তোমার এটা মানে এটা কি হবে, মানে কিছু তো চেঞ্জ হলো, এবং এতটাই মানে চেঞ্জটা পুকুরের রেসপেক্টে এক মগ জল তুললে চেঞ্জটা এতটাই কম হলো যেটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আবার ইকুইলিব্রিয়ামে চলে গেল। ঠিক তেমনই এখানে ধরো তুমি একটা বালির কণা তুললে, একটা বালির কণা তুললে কিছুটা এক্সপ্যানশন হলো, মানে খুব সামান্য কিছুটা এক্সপ্যানশন হলো, হয়ে কিন্তু ওটা আবার ইকুইলিব্রিয়ামে চলে গেল। মানে এই যে এই গ্যাসের যে লেয়ারটা সামান্য একটুখানি ইনফাইনাইট সীমার ওপরে উঠলো, উঠে ইকুইলিব্রিয়ামে চলে গেল। তুমি আবার একটা বালির কণা তুললে, ওটা আবার একটু এক্সপ্যানশন হলো,
ইকুইলিব্রিয়ামে চলে গেল। মানে এরকম ভাবে তুমি একটা 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 করে বালির কণা তুলছো, মানে অ্যাজ ইফ যেন তুমি একটা পুকুরের জল থেকে এক গ্লাস এক গ্লাস এক গ্লাস এক গ্লাস করে জল তুলছো, আর ওটা বারবার ইকুইলিব্রিয়ামে চলে যাচ্ছে, একটু করে ভলিউম কমছে আর বারবার করে ইকুইলিব্রিয়ামে চলে যাচ্ছে। এটার ক্ষেত্রে একটু করে এক্সপ্যানশন হচ্ছে আর বারবার ইকুইলিব্রিয়ামে চলে যাচ্ছে। তার মানে পুরো সময়টা জুড়েই যেন এই সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে। এই ইকুইলিব্রিয়ামটাকে বলা হয় মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। এটা মনে হয় স্যার আগের দিন তোমাদের বলেছে। মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম মানে কি? মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে, মানে যদি দুটো সিস্টেম মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম আছে মানে তাদের প্রেশার ইকুয়াল, তাদের প্রেশার সমান। মানে এইখানে আমি যদি বলি যে এই এদিক থেকে আমার প্রেশার আছে, এটাকে আমি বলছি পি এক্সটার্নাল, আর এদিক থেকে আমার প্রেশার আছে, এটাকে আমি বলছি পি ইন্টারনাল। এটা যদি আমি বলি, তাহলে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম মানে কি হবে? মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে বেসিক্যালি পি এক্সটার্নাল ইজ ইকুয়ালস টু পি ইন্টারনাল হতে হবে। এটাকে বলে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে? তাহলে তুমি যখন একটা বালির কণা তুললে সামান্য একটু এক্সপ্যানশন হলো, তারপরে তুমি আর মানে সামান্য ইনফাইনাইটেসিমাল এক্সপ্যানশন মানে সম্প্রসারণ হলো বা এক্সপ্যানশন হলো, ওটা ইকুইলিব্রিয়ামে চলে গেল। মানে আবার মানে ওই যে একটুখানি এক্সপ্যানশন হলো মানে তোমার হচ্ছে ভলিউমটা বাড়লো, তার মানে ইন্টারনাল প্রেশার কমলো, এক্সটার্নাল প্রেশার বাড়লো, বেড়ে আবার পি এক্সটার্নাল ইকুয়ালস টু পি ইন্টারনাল হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, তারপরে মানে সরি উল্টোটা, পি ইন্টারনাল বাড়লো আর এক্সটার্নাল কমলো করে দুটো আবার মানে ইকুয়াল হয়ে গেল। আবার তুমি একটা বালির কণা তুললে, আবার এর একটুখানি মানে এই যে এই একটুখানি এর পরিমাণটা বাড়লো, তার মানে বেসিক্যালি তোমার পি ইন্টারনালটা সামান্য বাড়লো আর পি এক্সটার্নালটা আবার কমলো, কমে দুটো আবার সমান জায়গায় চলে গেল। মানে এরকম ভাবে মানে প্রথমে এটা ইকুইলিব্রিয়ামে ছিল, মানে প্রথমে যখন আমি বললাম যে এরকম একটা গ্যাস নিয়েছি বা কিছু একটা সিস্টেম নিয়েছি, তার উপরে আমি কিছু বালির কণা রেখেছি, তখন এটা ইকুইলিব্রিয়ামে ছিল, মানে ইন্টারনাল ইকুয়ালস টু এক্সটার্নালে ছিল। তারপরে আমি একটা বালির কণা সরালাম, একটুখানি এর মানে এর একটুখানি এক্সপ্যানশন হলো করে ওরা ইকুইলিব্রিয়ামে চলে গেল। আবার একটা বালির কণা সরালাম, সামান্য ইনফাইনাইটেসিমাল এক্সপ্যানশন হলো, ওরা ইকুইলিব্রিয়ামে চলে গেল। মানে তুমি যেন দেখবে পুরো প্রসেসটা জুড়েই সিস্টেম ইজ ইন মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং। সারাউন্ডিং মানে যে এক্সটার্নাল প্রেশারের যেটা বলছি, মানে এই জায়গাটা হচ্ছে সারাউন্ডিং, আর সিস্টেমের প্রেশার কোনটা? ইন্টারনাল, আর সারাউন্ডিং এর প্রেশার হচ্ছে এক্সটার্নাল প্রেশার। তার মানে পুরো সময়টা জুড়েই সিস্টেম ইজ ইন মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং। অ্যাজ ইফ যেন তুমি ওই এক পুকুর জল থেকে এক গ্লাস করে জল তুলছো, মানে পুরো সময়টা জুড়েই যেন ওটা ইকুইলিব্রিয়ামই থেকে যাচ্ছে। মানে এতটাই কম চেঞ্জ হচ্ছে তুমি বুঝতে পারছো না, এবং পুরো সময়টা জুড়েই দেখবে যে ঠিক আছে ওটা ইকুইলিব্রিয়ামই থেকে যাচ্ছে। এটা হচ্ছে রিভার্সিবল প্রসেস। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা আলটিমেটলি কি হবে? ও সরি, এটা তো ওইটা তো আলটিমেটলি এটা কি হবে? এইভাবে একটু একটু এক্সপ্যানশন হতে 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 এইটা মানে এটা অ্যাকচুয়ালি একই এতে আঁকতে হতো, বাট ঠিক আছে, এটা এতটা উপরে উঠে যাবে, এরকম হবে। তাহলে এইটার মধ্যে এবার এটার পুরো ওই এক্সপ্যানশন হয়ে হয়ে গ্যাসটার এই ভেতরে ইন্টারনাল ভলিউম এতটা বেড়ে গেছে, এরকম হয়েছে, এবং তার উপরে বালির কণা আগে যত ছিল তার থেকে এখন কম আছে। এরকম একটা ব্যাপার আছে। ঠিক আছে, এইটা তাহলে এখানে আমি কি করেছিলাম যে ওই স্যান্ড পার্টিকেল যদি বলি ইংরাজিতে, স্যান্ড পার্টিকেলস আর রিমুভড ওয়ান বাই ওয়ান থ্রু লং টাইম। এইটা
এইটা হচ্ছে রিভার্সিবল প্রসেস এইটা। আচ্ছা, এবার রিভার্সিবল প্রসেসের কিছু প্রপার্টি আছে, এটা হচ্ছে কি ভালো ভালো করে বোঝার জন্য এটা বলা হলো। এবার রিভার্সিবল প্রসেসের কিছু যদি ভালোভাবে আর কি সায়েন্টিফিক ভাষায় লিখতে হয় তাহলে কিছু প্রপার্টি আছে, যেমন হচ্ছে প্রথমেই বললাম যে ইট ইজ এ ভেরি স্লো প্রসেস এবং ইনফাইনাইট টাইম আর ইনফাইনাইট নাম্বার অফ স্টেপস ইজ রিকোয়ার্ড। আচ্ছা, তারপরে কি, তারপরে in a reversible process the system is in mutual equilibrium with the surrounding throughout the process, মানে পুরো প্রসেসটা জুড়েই সিস্টেমটা কিন্তু সারাউন্ডিং এর সাথে মিউচুয়াল এই মানে মিউচুয়াল ইকুইলিব্রিয়াম বা মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামও বলতে পারো, এটা মিউচুয়াল বা মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে থাকে। আচ্ছা, এটা হলো। আচ্ছা, তারপরে কি, তারপরে হচ্ছে তারপরে আরো অনেক কিছুই বলা যায়, এটা হয়তো তোমরা এখনো জানোনি, এটা হচ্ছে পরের ক্লাসে যখন স্যার হিট অ্যান্ড ওয়ার্ক নিয়ে কথা বলবে তখন এই জিনিসটা ভালো করে বলবে। আচ্ছা ঠিক আছে, এইটা এখন বলার দরকার নেই। আচ্ছা, আমি আর একটা কি যে রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে ফর এক্সপ্যানশন, ইভেন এইটাও যেটা আমি এখন লিখতে চলছি সেটাও দেখবে তোমরা পরের ক্লাসে এটা ফিল করতে পারবে যে ফর এক্সপ্যানশন ওয়ার্ক involved in reversible process is maximum, মানে রিভার্সিবল এক্সপেনশন ওয়ার্ক ইজ দ্য ম্যাক্সিমাম ওয়ার্ক, এটা পরের দিন প্রমাণ করবে স্যার, দেখবে তোমাদের পড়াবে রিভার্সিবল এক্সপেনশন ওয়ার্ক মানে ফর এক্সপেনশন রিভার্সিবল ওয়ার্ক ইজ দ্য ম্যাক্সিমাম ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। হ্যাঁ, ম্যাক্সিমাম ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম ফর এক্সপেনশন, ঠিক আছে। আচ্ছা, সেটা দেখবে, সেটা পরের দিন দেখবে। আচ্ছা, তারপরে তারপরে ইকুইলিব্রিয়াম process is রিভার্সিবল ইন নেচার, এটা হয়, ঠিক আছে। এইগুলো তাহলে এই সমস্ত ব্যাপারগুলো আর কি রিভার্সিবল প্রসেসের সমস্ত আর কি বিভিন্ন প্রপার্টি, আরও বিভিন্ন কিছু প্রপার্টি আছে সেগুলো আমি আর এখানে লিখলাম না, কারণ সেগুলো কিছুটা ম্যাথামেটিক্যাল, সেগুলো পরের দিনের ক্লাসটা হলে বা স্যার হচ্ছে কিছু ম্যাথামেটিক্স অঙ্ক টঙ্ক যখন শেখাবে তারপরে আর কি আরও ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে এটা হলো রিভার্সিবল প্রসেস মোটামুটি। আচ্ছা, এরপরে নেক্সট আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইররিভার্সিবল প্রসেস কি। তাহলে ইররিভার্সিবল প্রসেস কি হবে, ইররিভার্সিবল প্রসেস বোঝাই যাচ্ছে যে ভীষণই ফাস্ট একটা প্রসেস, এক নম্বর, আর দু নম্বর হচ্ছে খুব মানে ফাইনাইট নাম্বার অফ স্টেপস অ্যান্ড ফাইনাইট টাইম ইজ রিকোয়ার্ড টু বি কমপ্লিটেড ইররিভার্সিবল প্রসেসের জন্য। তাহলে ইররিভার্সিবল প্রসেস, আচ্ছা, তাহলে প্রথম যে কথাটা বলতেই হবে ইরিভার্সিবল প্রসেসের জন্য সেটা হচ্ছে ইট ইজ এ ভেরি ফাস্ট প্রসেস অ্যান্ড it takes place in a finite number of steps and finite time is required, এটা তাহলে আবার একই রকম ভাবে এইটা বললে যেন মানে খুব একটা ভালো ফিল করা গেল না, জাস্ট এটা বলা গেল যে ঠিক আছে ফাস্ট প্রসেস এবং তার জন্য এই ব্যাপারগুলো হয়, তাহলে এটা মানে খুব একটা ভালো ফিল করা গেল না। তাহলে এই প্রসেসটা কেমন ভাবে হবে, এই ইরিভার্সিবল প্রসেসটা অ্যাকচুয়ালি কি বলতে চাইছি, ওই আগের উদাহরণ দিয়েই যদি বলি কিন্তু এক্ষেত্রে কি করতে হবে দেখো, যে ইরিভার্সিবল প্রসেস হচ্ছে এরকম একটা ব্যাপার
যে ধরো এরকমভাবে আবার একই রকমভাবে ধরো একটা মানে কন্টেনারের মধ্যে এইভাবে একটা গ্যাস আছে বা কিছু আছে, এইভাবে আছে, ঠিক আছে এটা। আচ্ছা, তাহলে এইটার ক্ষেত্রে ধরো এবার এইখানে আমি বালির কণা না রেখে আমি যদি এর উপরে বাটখারা রাখি, বাটখারা বা হচ্ছে ওয়েটগুলো যদি রাখি, ওয়েট, তাহলে ধরো এরকম ভাবে আমি কিছু বাটখারা বা কিছু একটা ভারী ভারী ওয়েট রেখে দিয়েছি এর উপরে, এরকম ভাবে রেখে দিয়েছি। এইবার আমি কি করছি, এইবার আমি মানে প্রথমে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, মানে মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে, মানে বেসিক্যালি তোমার ওই পি ইন্টারনাল ইকুয়ালস টু পি এক্সটার্নাল হয়ে আছে ইনিশিয়ালি, এরকম অবস্থাতে আছে। আচ্ছা, এইবার আমি কি করছি, এবার আমি একটা করে বাটখারা তুলছি। ধরো আমি এই একটা বাটখারা তুলে নিলাম, তাহলে এবার কি হবে, মানে একটা বাটখারা বলো বা ওয়েট বলো বা একটা ব্লক বলো আমি ধরো রিমুভ করে নিলাম। তাহলে যদি করে নিই কি হবে, যেই আমি বাটখারাটা তুলে নেব সাথে সাথে সিস্টেমটা কি চেষ্টা করবে, আবার ইকুইলিব্রিয়ামে আসার চেষ্টা করবে। তার মানে প্রথমে এটা ইকুইলিব্রিয়ামে ছিল, এবার যেই আমি একটা বড় ওয়েট তুলে নিলাম সাথে সাথে ইকুইলিব্রিয়ামটা ডিস্টার্ব হয়ে গেল। এরপর কি হবে, এরপর ধরো একটা সময় জুড়ে এই 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 গ্যাস আর কি এর এক্সপ্যানশনটা বাড়তে থাকবে, মানে এক্সটার্নাল ইন্টারনাল প্রেশার বাড়তে থাকবে, এক্সটার্নাল প্রেশার কমতে থাকবে, করে আবার ফাইনাল স্টেজে গিয়ে আবার ইন্টারনাল ইকুয়ালস টু এক্সটার্নাল হবে। তার মানে এই যে পুরো যে সময়টা জুড়ে সিস্টেমটা নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করলো, সেই সময়টাতে কিন্তু এর এক্সটার্নাল মানে ইন্টারনাল তোমার মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামটা কিন্তু ভেঙে গেল। তাহলে কি হলো দেখো, প্রথমে এ একটা ইকুইলিব্রিয়ামে ছিল, প্রথমে ইকুইলিব্রিয়ামে ছিল মানে মানে সিস্টেমটা ইজ ইন ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং, মানে ইন্টারনাল প্রেশার ইকুয়ালস টু এক্সটার্নাল প্রেশার ছিল ইনিশিয়ালি, তখন এই বাটখারা টাটখারা সব ছিল, সবকিছু ছিল। এবার আমি একটা বাটখারা তুলে নিলাম বা একটা ওয়েট আমি তুলে নিলাম, যেই আমি তুলে নিলাম এর তো এই আর তো পি ইন্টারনাল ইকুয়ালস টু পি এক্সটার্নাল থাকলো না, মানে এর ইকুইলিব্রিয়ামটা ডিস্টার্ব হলো। ইকুইলিব্রিয়ামটা যখন ডিস্টার্ব হলো তখন আমাদের সিস্টেম কি করতে চাইবে, সিস্টেম সবসময় লোয়েস্ট এনার্জির দিকে যেতে চায়, ও সবসময় ইকুইলিব্রিয়াম খোঁজে, ইকুইলিব্রিয়ামের দিকে স্টেবল পজিশনে যেতে চায়। এবার ও যেতে চাইবে, তাহলে যেতে চাইবেটা কি করে, তার মানে এই যে এই ভলিউমটা মানে এই এক্সপ্যানশন হবে এটার, এবার এক্সপ্যানশন ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ না পর্যন্ত এই পুরো ওয়েটটা উঠে যাওয়ার জন্য যে পরিমাণ ইকুইলিব্রিয়ামটা ডিস্টার্ব হয়েছে এই পুরোটাকে সাপ্রেস করতে পারে, ততক্ষণ পর্যন্ত এক্সপ্যানশন হবে। এক্সপ্যানশন হচ্ছে মানে কি, মানে বেসিক্যালি এক্সটার্নাল প্রেশারটা বাড়ছে আর ইন্টারনাল প্রেশারটা কমছে, এবং করতে 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 একটা সময় গিয়ে আবার এটা ইকুইলিব্রিয়ামে আসবে, পি ইন্টারনাল ইকুয়ালস টু পি এক্সটার্নাল হবে, একটা সময় গিয়ে এটা হবে। তার মানে এই যে পুরো সময়টা জুড়ে যতক্ষণ পর্যন্ত সিস্টেম চেষ্টা করলো নিজেকে ইকুইলিব্রিয়ামে আনার, সেই সময়টা কিন্তু ইকুইলিব্রিয়ামটা থাকলো না, আবার ফাইনাল স্টেপে গিয়ে ইকুইলিব্রিয়াম থাকলো, ইকুইলিব্রিয়ামে আবার ফিরে আসলো। তার মানে কি, মানে ইরিভার্সিবল প্রসেস সেই জন্যই বলছে ভীষণ তাড়াতাড়ি হয় এবং ফাইনাইট নাম্বার অফ স্টেপসে হয় এবং ফাইনাইট টাইমেই হয়। তার মানে এই পুরো ব্যাপারটা কি হলো, যে সিস্টেম প্রথমে ইকুইলিব্রিয়ামে ছিল উইথ দ্য সারাউন্ডিং এবং ফাইনাল স্টেপ ইকুইলিব্রিয়ামে আসছে উইথ দ্য সারাউন্ডিং, এবং মাঝখানের যে জায়গাটা সেই জায়গাটা কেউ জানে না, সেই জায়গাটা এইটুকু ক্লিয়ার যে ইকুইলিব্রিয়াম নেই, ইকুইলিব্রিয়াম ভেঙে গেছে, কি হচ্ছে না হচ্ছে সিস্টেম নিজের মধ্যে কি করছে না করছে সেই জায়গাটা কেউ জানে না। ফাইনাল ইনিশিয়ালি ইকুইলিব্রিয়ামে ছিল আর ফাইনালি ইকুইলিব্রিয়ামে আসছে এবং খুব তাড়াতাড়ি ব্যাপারটা ঘটছে, এইটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো সবাই আমার কথা? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। হ্যাঁ ঠিক ম্যাম। আছে, তাহলে ওয়ান ব্লক ইজ রিমুভড ইন এ সিঙ্গেল স্টেপ ধরো, তাহলে সেটা হলে কি হলো, সেটা হলে মানে এটা সামান্য একটু ওপরে উঠে যাবে, মানে সামান্য মানে যতটা আর কি উপরে উঠে যাওয়া দরকার সেটা উপরে উঠে যাবে, তার বদলে এখন কি হবে, এখন হচ্ছে কি শুধু তিনটে ব্লক থাকবে, আর এর ভিতরে যেভাবে গ্যাস পার্টিকেলগুলো ছিল সেইভাবে আরো ভলিউম বেড়ে গেছে, এইভাবে থাকবে। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে কনসেপ্টটা এইটা। তাহলে এইটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। ঠিক আছে, তাহলে ইরিভার্সিবল প্রসেসেরও এবার নিজস্ব কিছু আর কি থাকবে, নিজস্ব কিছু আর কি প্রপার্টিস থাকবে, যেমন রিভার্সিবল প্রসেসের ছিল, তাহলে এর যে নেক্সট প্রপার্টি যেটা বলা উচিত সেটা হচ্ছে ওই যে ইন অ্যান
irreversible process the system is not in mutual equilibrium throughout the process, মানে মিউচুয়াল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং কথাটা বলা উচিত, তা না হলে কোনো মানেই থাকে না। ইকুইলিব্রিয়াম throughout the process, equilibrium is maintained only at the initial and final steps। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে এইটা। আচ্ছা, তারপরে আরো কিছু আছে যে ফর এক্সপ্যানশন irreversible work is the minimum work। ফর এক্সপ্যানশন রিভার্সিবল ওয়ার্ক হয় ম্যাক্সিমাম, আর ফর এক্সপ্যানশন ইররিভার্সিবল ওয়ার্ক হয় মিনিমাম, ঠিক আছে এইটা আর কি, ঠিক আছে এইটা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে ফর, এখানে আরো কিছু বলতে হবে, ফর compression work involved in irreversible process is always greater than the minimum work। মানে ফর কম্প্রেশনের জন্য ইরিভার্সিবল ওয়ার্ক আবার ম্যাক্সিমাম ওয়ার্ক হয়। আচ্ছা যাই হোক, তাহলে এইগুলো সব এত কিছু বলে এখানে খুব একটা লাভ নেই, এগুলো সবই হচ্ছে জাস্ট লেখার জন্যই লেখা হচ্ছে, তোমরা অতটা কিছু ফিল করতে পারছো না আমি জানি। তার কারণ হচ্ছে এই যে এই জিনিসগুলো সব নেক্সট ক্লাসে যখন স্যার হিট অ্যান্ড ওয়ার্ক এবং মেনলি ওয়ার্ক নিয়ে যখন কথাবার্তা হবে তখন খুব ভালো করে ফিল করতে পারবে। এখন জাস্ট ফর দ্য কমপ্লিটনেসের জন্য ইরিভার্সিবল প্রসেসকে কি করে ডিফাইন করা যাবে সাইন্টিফিক্যালি তার জন্য আমি এই কথাগুলো বললাম। বাকি আমি আর অনেক কিছু মানে বাকি কথাগুলো বলছি না। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমি আর কি এখানে লিখে দিতে পারি, সেটা একটু লিখে দিই বরং, যে তোমরা এখন এই আলাদা আলাদা করে এই সমস্ত ডেফিনেশন জানো যেহেতু, যে ফর অ্যান আইসোলেটেড সিস্টেম or for the universe, you can say for the universe, total entropy change in the irreversible process is পজিটিভ। এটাই বেসিক্যালি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, যেটা তোমরা আর কি অনেক দিন মানে অনেকগুলো ক্লাসের পরে গিয়ে হয়তো পড়বে, যে ডেল্টা এস ইউনিভার্স হয় হচ্ছে বেসিক্যালি ডেল্টা এসটা হচ্ছে এনট্রপিকে বোঝাচ্ছে। এনট্রপি কথাটা কি, যে এনট্রপি কি মানে টোটাল মানে এনট্রপি কি, এনট্রপি তোমরা হয়তো মোটামুটি জানো যে ডিসঅর্ডারনেস বা ক্যাওয়াসনেস অফ দ্য সিস্টেম আর কি এনট্রপি মানে। তো বেসিক্যালি ডেল্টা এস ইউনিভার্সকে লেখা হয় ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিং,
সেটা হয় হচ্ছে গ্রেটার দ্যান 0 ফর ইরিভার্সিবল প্রসেস আর ইকুয়ালস টু 0 ফর রিভার্সিবল প্রসেস। এটা একটা ব্যাপার। তো এই জিনিসগুলো আর কি, এটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেস আর ইকুয়ালস টু 0 হয় ফর রিভার্সিবল প্রসেস। তো এই সমস্ত ব্যাপারগুলো আর কি রিভার্সিবল আর ইরিভার্সিবলকে এরকমভাবে ডিফাইন করা হয়। হ্যাঁ, তো এই জিনিসগুলো হয়তো এখন অতটা ভালো বোঝা যাচ্ছে না, যখন এই প্রত্যেকটা জিনিস নিয়ে আলাদা আলাদা করে পড়া হবে তখন বুঝতে পারবে। কিন্তু এটা একটা ভালো জিনিস যেটা মনে রাখাটা দরকার আর কি, রিভার্সিবলের জন্য কেমন হয়, ইরিভার্সিবলের জন্য কেমন হয় আর রিভার্সিবলের জন্য কেমন হয়। তাহলে এখান থেকেই তোমরা হচ্ছে আলাদা করে করে, মানে যদি কেউ বলে, তোমাদের যদি প্রশ্ন আসে যে রিভার্সিবল আর ইরিভার্সিবলের মধ্যে ডিফারেন্সিয়েট করো বা ডিফারেন্স বিটুইন, রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন রিভার্সিবল প্রসেস এন্ড ইরিভার্সিবল প্রসেস, তাহলে এই ডেফিনেশন গুলো থেকেই তোমরা বলতে পারবে। তাহলে এখানে একটা কোশ্চেন আসতে পারে যে রাইট ডাউন দ্য differences between reversible and irreversible processes, এটা আসতে পারে। ঠিক আছে, তাহলে এটা তোমরা বের করবে, তখন লিখতে পারবে। আচ্ছা, এরপরে আর একটা ইম্পর্টেন্ট প্রসেস, হ্যাঁ, যেটা আমাদের একটু জানতে হবে, যেটা অ্যাকচুয়ালি বাস্তবে ঘটে। মানে রিভার্সিবল প্রসেসটা আমরা বললাম, খুব সুন্দর করে বললাম, শুনতে খুব ফ্যাসিনেটিং লাগলো ব্যাপারটা, বাট এটা অ্যাকচুয়ালি বাস্তবে ঘটে না। কেন ঘটতে পারে না? কারণ ইনফাইনাইট টাইম নেই। তুমি ইনফাইনাইট টাইম ধরে কি করে করবে? তোমার একটা ফাইনাইট টাইমের জীবন দশায় তুমি ইনফাইনাইট টাইম ধরে ঘটে এমন প্রসেস কি করে করবে? সেই জন্য রিভার্সিবল, জাস্ট লাইক আইডিয়াল গ্যাসের মতো। আইডিয়াল গ্যাস যেমন বাস্তবে এক্সিস্ট করে না, তেমন রিভার্সিবল প্রসেস বাস্তবে এক্সিস্ট করে না। আমরা যেটা বাস্তবে দেখি রিভার্সিবল প্রসেস বলতে, সেটা হচ্ছে কোয়াসি স্ট্যাটিক প্রসেস। কোয়াসি স্ট্যাটিক প্রসেস হচ্ছে ওই রিভার্সিবল প্রসেসের মতোই, মানে তোমার হচ্ছে যথেষ্ট স্লো প্রসেস, কিন্তু ফাইনাইট নাম্বার অফ স্টেপসে হবে, মানে লার্জ বাট ফাইনাইট, লং বাট মানে লার্জ নাম্বার অফ প্রসেস বাট ফাইনাইট, এবং লং টাইম ইজ রিকোয়ার্ড বাট ফাইনাইট টাইম ইজ রিকোয়ার্ড। সেটা হচ্ছে কোয়াসি স্ট্যাটিক প্রসেস, যেটা অ্যাকচুয়ালি বাস্তবে ঘটে, যেটা আমরা হচ্ছে এই সমস্ত ল্যাবরেটরিতে যেটা করে থাকে লোকজন, যারা মানে রিসার্চ করে, তারা যারা করে থাকে আর কি, সেটা হচ্ছে কোয়াসি স্ট্যাটিক প্রসেস, সেটাকে রিভার্সিবল প্রসেস বলা হয়। কিন্তু ট্রুলি যে রিভার্সিবল প্রসেস, সেটা বাস্তবে ঘটে না, সেটা সম্ভব না। তাহলে নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কোয়াসি স্ট্যাটিক প্রসেস। কোয়াসি স্ট্যাটিক প্রসেস এইটা। তাহলে কোয়াসি স্ট্যাটিক প্রসেসটা কি? যে এইটা হচ্ছে কোয়াসি স্ট্যাটিক প্রসেস হচ্ছে এ রিভার্সিবল প্রসেস requires infinite time, a reversible process requires infinite time and infinite time and infinite step, and hence it cannot be completed বলতে পারি, বা cannot be performed experimentally, বা cannot be performed experimentally in laboratory। তার জন্য কি হয়? ল্যাবরেটরি। instead of this hypothetical process,
we can consider a process where large but finite number of steps and long but finite time is required. This is called quasi-static process. এইটা হচ্ছে ব্যাপার, যেটা অ্যাকচুয়ালি বাস্তবে ঘটা সম্ভব। এটা হচ্ছে একটু ঠিক করে লিখে দিই, ফাইনাইট এইটা। তাহলে দিস ইজ কল্ড quasi-static process. Sorry, quasi-static process which can be carried out in reality. এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। তাহলে এবার এইখান থেকে তোমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে, এখান থেকে হয়তো আরেকটা ভালো প্রশ্ন আসতে পারে, যেটা হচ্ছে what are the differences between reversible process and quasi-static processes. এটা হচ্ছে ব্যাপার। তাহলে ওই যে ওটা বলবে যে রিভার্সিবল প্রসেসে ইনফাইনাইট টাইম ইজ রিকোয়ার্ড এবং ইনফাইনাইট টাইম আর ইনফাইনাইট নাম্বার অফ স্টেপস ইজ রিকোয়ার্ড অ্যান্ড ইটস এ ভেরি স্লো প্রসেস। আর whereas for quasi-static process, though it's a very slow process, but here large but finite number of steps is required, long but finite time is required. এইটা আচ্ছা। তারপরে রিভার্সিবল প্রসেস এ হাইপোথেটিক্যাল প্রসেস, ইট ইজ নট পসিবল to be carried out in laboratory or in experiment, in real experiment, but quasi-static process is a realistic process which can be carried out in the laboratory or in the experiment. ব্যাস এইগুলো, এই সমস্ত দুটো তিনটে জিনিস বলবে, এইগুলোই হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তারপরে এরপরে নেক্সট আমরা যেটা পড়বো বলেছিলাম সেটা হচ্ছে equilibrium state and steady state, equilibrium state and steady state, এইটা কাকে বলে এটা পড়ো। আচ্ছা, তাহলে বলো প্রসেস নিয়ে কারোর কোনো অসুবিধা নেই? রিভার্সিবল, ইরিভার্সিবল এবং কোয়াসিস্ট্যাটিক প্রসেস সবাই বুঝতে পেরেছো এই অবধি? হ্যাঁ ম্যাম, হ্যাঁ। ঠিক আছে এইটা। আচ্ছা, এরপরে আমরা যেটা বলবো ইকুইলিব্রিয়াম স্টেট অ্যান্ড স্টেডি স্টেট। আছে ইকুইলিব্রিয়াম স্টেটটা কি? ইকুইলিব্রিয়াম স্টেট বলছে যে when one or more intensive property মানে ধরো টেম্পারেচার একটা ইন্টেন্সিভ প্রপার্টি, one and more intensive property of a system attains a constant value without the help of the surrounding, সেটাকে বলে ইকুইলিব্রিয়াম স্টেট। ইকুইলিব্রিয়াম স্টেট হচ্ছে যখন এক বা একাধিক ইন্টেন্সিভ প্রপার্টি অফ এ সিস্টেম যদি একটা কনস্ট্যান্ট ভ্যালুতে থেকে যায় কোনো রকম সারাউন্ডিং এর হেল্প ছাড়া,
নিজেদের সিস্টেমের ইন্টারনালি চেঞ্জ করে, ইন্টারনালি পুরো জিনিসটাকে মেনটেন করে, সেটাকে বলে ইকুইলিব্রিয়াম স্টেট। ইকুইলিব্রিয়াম স্টেট। আর স্টেডি স্টেট কি? স্টেডি স্টেট হবে যে কোনো এক বা একাধিক ইন্টেন্সিভ প্রপার্টি অফ এ সিস্টেম যদি ইকুইলিব্রিয়াম মেনটেন করে উইথ দ্য হেল্প অফ দ্য সারাউন্ডিং, সেটা হচ্ছে স্টেডি স্টেট। স্টেডি স্টেটের একটা ভালো উদাহরণ যেমন আমি দিতে পারি, যেমন ধরো তোমাদের ওই আছে না, ওই যে ধরো কি বলবো, তোমাদের হচ্ছে স্টেডি স্টেট হচ্ছে ওই যে ইমার্শন হিটারে আমরা ইয়ে করি না, জল গরম করি না, সেই আগে যখন ধরো আমরা যখন আগে ছোট ছিলাম তখন আমাদের অত গিজার টিজার সবার বাড়িতে থাকতো না, আমরা ইমার্শন রড মনে আছে? ইমার্শন রডে জল গরম করে না অনেকের বাড়িতে। তো সেইখানে কি হয়, সেইখানে তুমি প্রথমে কি করছো, তোমার মানে জল আছে, জলের মধ্যে তুমি এই রডটাকে দিয়ে দিচ্ছ, তারপরে তুমি একটা সময় পর দেখছো যে রডটা গরম হচ্ছে, সেই রডটা গরম থেকে জলটা গরম হচ্ছে করে একটা সময় পর ওরা ইকুইলিব্রিয়ামে চলে গেল, জলটাও খুব গরম হয়ে গেল, তখন তুমি নিয়ে নিলে। কিন্তু এই পুরো জিনিসটা হচ্ছেটা কি করে? তুমি সুইচ পাওয়ার অন করছো মানে সুইচ টিপছো, তবেই তো ইলেকট্রিসিটিটা আসছে, তারপরেই তো সবকিছু হচ্ছে, তার মানে সারাউন্ডিং থেকে তুমি হেল্প করছো, সেই জন্য পুরো জিনিসটা হচ্ছে। এইটা হচ্ছে স্টেডি স্টেট ওইটা। whereas ইকুইলিব্রিয়াম স্টেট কি? ইকুইলিব্রিয়াম স্টেট ধরো তুমি এক্সপ্যানশন ওয়ার্ক বলতে পারো। এক্সপ্যানশন ওয়ার্ক যখন তুমি পরের দিনই যখন স্যার ওয়ার্ক নিয়ে কথা বলবে তখন দেখবে যে সিস্টেমে যখন এক্সপ্যানশন ওয়ার্ক হয়, যখন এক্সপ্যান্ড করা হয়, তখন সিস্টেম নিজে নিজে কাজ করে, তোমাকে কিছু করতে হয় না। মানে ধরো তোমার ভলিউমটা বাড়ানো হলো, এক্সপ্যান্ড করা হলো, সিস্টেমের এক্সপ্যানশন হচ্ছে, তাহলে তখন না ও নিজে নিজে কাজ করে, সিস্টেম নিজেই কাজ করে। যে কারণে আমরা দেখবে ইন কেমিস্ট্রির কনভেনশনে আমরা এক্সপ্যানশন ওয়ার্ককে নেগেটিভ ধরি, কারণ সিস্টেম নিজে কাজ করছে। whereas কম্প্রেশন ওয়ার্ক আমরা পজিটিভ ধরি, কারণ সিস্টেমের ওপর তুমি জোর করে যেন কম্প্রেস করছো। কিন্তু এক্সপ্যানশনের ক্ষেত্রে সিস্টেম নিজে নিজে এক্সপ্যান্ড করছে, নিজে নিজেই কাজ করছে করে ইকুইলিব্রিয়ামে যাচ্ছে, ওটা হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেট। আর স্টেডি স্টেট আমি বললাম মানে আরো বিভিন্ন উদাহরণ দেওয়া যাবে, ঠিক আছে? তাহলে বাই ডেফিনেশন কি বলা উচিত ইকুইলিব্রিয়াম স্টেটকে? যে when one or more intensive property or properties of a system is or are, মানে of a system is or দিয়ে লিখবো না, of a system attain, সরি বারবার ভুল লিখছি, attains a constant value or values without the help of the surroundings, then an equilibrium state is established। এটা হয় যেমন ওইটা যেটা বললাম যে তোমার, যেমন ওটার থেকে যেমন বললাম যে ওই মানে এর ক্ষেত্রে তোমার হচ্ছে এক্সপ্যানশন ওয়ার্কের ক্ষেত্রে বা এক্সপ্যানশন অফ এ সিস্টেমের ক্ষেত্রে ওটা হচ্ছে নিজে নিজেই ইকুইলিব্রিয়ামে চলে আসে, কোনো রকম এতে ছাড়া নিজেরাই সিস্টেমটা নিজেই এক্সপ্যান্ড করছে, সেক্ষেত্রে তোমার ইকুইলিব্রিয়াম স্টেট বলা হয় এরকম। বা ধরো তুমি সেরকমও না, তুমি কিছুই না, তুমি হচ্ছে মানে ধরো দুটো আর কি তোমার বডি আছে, দুটো বডি মানে বড় দুটো পার্টিকেল আছে বা বড় কোনো ওয়েট টাইপের আছে বা দুটো বল আছে, এরকম একটা বাইপ্রেট, একটা টেম্পারেচার কম আর একটা টেম্পারেচার বেশি, তুমি শুধু তাদেরকে একসাথে মানে টাচ করে রেখে দিলে, তুমি বডি কন্ট্যাক্টে তাদেরকে রেখে দিলে, তোমাকে কিচ্ছু করতে হবে না, ওটা অটোমেটিক কিন্তু ওরা নিজেদের মধ্যে হিট আদান প্রদান করে আর একটার সাথে আর একটা টেম্পারেচার যতক্ষণ না সমান হচ্ছে ততক্ষণ হিট আদান প্রদান করে টেম্পারেচারটা একটা সময় পর ইকুয়াল ভ্যালুতে চলে আসবে।
তাহলে সেইটা কিন্তু এই তোমার হচ্ছে ওই ইকুইলিব্রিয়াম স্টেটে, যে সব থেকে সোজা উদাহরণ, ইভেন ওয়ার্কের উদাহরণেও যেতে হবে না, এটা কিন্তু সব থেকে সোজা উদাহরণ যেটা তোমার কিন্তু ওই ইকুইলিব্রিয়ামে আর কি এতে চলে আসবে। এটা হবে একটা ইকুইলিব্রিয়াম স্টেট। তার মানে দুটো মানে টু বডি অফ ডিফারেন্ট টেম্পারেচার, ইউ ক্যান সে, যেখানে টেম্পারেচার হচ্ছে ওই দ্যাট ইন্টেন্সিভ প্রপার্টি, যাদেরকে তুমি জাস্ট কন্ট্যাক্টে রেখে দিলে তারা একটা সময় তাদের টেম্পারেচার কিন্তু তারা হিট আদান প্রদান করে টেম্পারেচার সমান হয়ে যাবে, তাহলে সেটা এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেট। তখন ইকুইলিব্রিয়াম স্টেট এস্টাবলিশড হয়ে যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। ওয়্যারঅ্যাজ স্টেডি স্টেট কি হবে, তাহলে এইটা হলো আমার ইকুইলিব্রিয়াম স্টেট। ইকুইলিব্রিয়াম স্টেট এটা হলো। ওয়ার আমি এক্সাম্পলটা লিখছি না, হ্যাঁ, তাহলে তোমরা বই বই পড়লেই বুঝে যাবে। আচ্ছা, তাহলে ওয়ার অ্যাজ স্টেডি স্টেটটা কি হবে? স্টেডি স্টেট হচ্ছে when one or more intensive property or properties attain or attains or attain a constant value with the help of the surrounding, then a steady state is established. যেমন ওই ইমার্শন রডের যে উদাহরণটা দিলাম, then a steady state is established। যেমন এক্সাম্পল হচ্ছে ওই ইমার্শন রডের যে এক্সাম্পলটা দিলাম সেইটা, সেটা আমি আর এখানে লিখছি না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেট এবং স্টেডি স্টেট, এগুলো আমরা নেক্সট প্রতিটা ক্ষেত্রেই এই জিনিসগুলো দেখব। এইটা আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে, এটা হলো। আচ্ছা স্যার কি আগের দিন তোমাদের এই মানে এই মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম এই কথাগুলো কি বলেছিল? আমি আসলে ভুলে গেছি, দাঁড়াও আমাকে একটু এটা দেখতে দাও। না না, ওইগুলো বলেনি না? আচ্ছা ঠিক আছে, এটা হলো। আচ্ছা তাহলে এবার আমি যেটা বলছিলাম যে একটি ইকুইলিব্রিয়াম নিয়ে কথা বলা যাক। ইকুইলিব্রিয়াম ইকুইলিব্রিয়াম নিয়ে একটু কথা বলা যায়। ইকুইলিব্রিয়াম কথাটা কি? ইকুইলিব্রিয়াম সেটাকেই বলে মানে সিস্টেমের কোনো একটা অবস্থা যেখানে তার কোনো একটা প্রপার্টি সারাউন্ডিং এর সাথে একটা কনস্ট্যান্ট ভ্যালুতে চলে যায়। সারাউন্ডিং হতে পারে বা দুটো সিস্টেমের মধ্যে হতে পারে, ধরো দুটো সিস্টেম তারা ইকুইলিব্রিয়ামে আছে। এবার ইকুইলিব্রিয়াম মানে প্রথম প্রশ্ন হচ্ছে কি ইকুইলিব্রিয়ামে আছে, কোন ইকুইলিব্রিয়ামে আছে, তার উপর ডিপেন্ড করে ঠিক হবে যে কোন প্রপার্টিটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট ভ্যালুতে আছে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার ইকুইলিব্রিয়ামটাকে বিভিন্ন রকম ভাগে ভাগ করা যায়। যেমন হচ্ছে ইকুইলিব্রিয়াম থেকে কতগুলো ভাগ আছে, সেটা হচ্ছে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, আচ্ছা 2 হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, 3 হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম, এইটা। আচ্ছা মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে কি? মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম অফ এ সিস্টেম মানে হচ্ছে সিস্টেমটা মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে মানে সেই সিস্টেমের প্রেসার এবং সারাউন্ডিং এর প্রেসার ইকুয়াল। তখন তুমি বলতে পারো সিস্টেম ইজ ইন মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং। বা টু সিস্টেমস আর ইন মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম মানে বলতে পারো যে দুটো সিস্টেমের প্রেসার যদি সমান থাকে তাহলে তুমি বলতে পারো দুটো সিস্টেম মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে। তার মানে এইটার ক্ষেত্রে কি হবে যে when pressure attains a constant value without the help of surrounding, আচ্ছা একটু দাঁড়াও,
না না এটা না, সিনেমা হল হচ্ছে ওই শ্যামলি থেকে যেটা শ্যামলি মুভি থিয়েটার নিয়ার শ্যামলি দে, ওটার যেন কি যেন ওটাই নাম। ছিল। ও যাবে বলছে। ও তো আমাকে বললো যাবে না। নবনীতা। আমাকেও তো বললো যাবে না, যাবে না মানে ওর কে আসবে। হ্যাঁ, ওকে ম্যানেজ করে নিয়েছে। মুভি থিয়েটার, আরে নামটাই আমি ভুলে যাচ্ছি। ওটা কোনটা? শ্যামলি, শ্যামলি দিয়েছিস নিয়ার শ্যামলি, এই তো রিগেল রিগেল। সরি হ্যাঁ একটুখানি বলছি। আচ্ছা তাহলে ওয়েন প্রেশার অলরেডি, আচ্ছা তাহলে when pressure attains a constant value without the help of surrounding, then equilibrium state is established and it is called মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। এইটা হচ্ছে ব্যাপার, এটাকে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম বলে, ঠিক আছে। আচ্ছা এরপর এরপর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কি, আচ্ছা আমি আসলে এইখানে লিখে ফেলেছি বা ঠিক আছে নেভার মাইন্ড, এটা তোমরা বুঝতেই পারবে, এটা হচ্ছে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। আচ্ছা এরপরে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা কি, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম হচ্ছে যখন মানে দেখো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কিভাবে বলতে পারো, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মেনলি যখন কনসেন্ট্রেশনটা যখন সমান হয়ে যাবে, কনসেন্ট্রেশন অফ তুমি বলতে পারো রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট যখন সমান হয়ে যাবে তখন সেটাকে বলে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। কনসেন্ট বা হ্যাঁ মানে এটা বলতে পারো, বা কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে কনসেন্ট্রেশন অফ দ্য সিস্টেম, মানে ধরো দুটো সিস্টেম আছে, ধরো দুটো সিস্টেমকে তুমি ইকুইলিব্রিয়ামে রাখতে চাইছো, তাদের কম্পোজিশন বা তাদের কনসেন্ট্রেশন ওই সিস্টেমের যে যদি যদি তারা ওয়ান কম্পোনেন্ট সিস্টেম হয়, ধরো দুটো ওয়ান কম্পোনেন্ট সিস্টেম, তাহলে তাদের মানে ধরো একটা হাইড্রোজেন H2 গ্যাস আছে আর একটা N2 গ্যাস আছে, আর কিছু নেই, মানে পিওর সিস্টেম আর কি, একটা হাইড্রোজেন গ্যাসের পিওর সিস্টেম একটা নাইট্রোজেন গ্যাসের পিওর সিস্টেম, মানে দুটো ওয়ান কম্পোনেন্ট সিস্টেম, বা তাদের যদি ওই হাইড্রোজেনের কনসেন্ট্রেশন ইকুয়ালস টু নাইট্রোজেনের কনসেন্ট্রেশন হয়ে যায় উইদাউট দ্য হেল্প অফ দ্য সারাউন্ডিং, তখন তুমি বলতে পারবে ওই দুটো সিস্টেম ইজ ইন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তাহলে যখন when concentration or more correctly তুমি বলতে পারো, অ্যাক্টিভিটি নিয়ে আমরা আসলে কমই কথা বলি, মোর কারেক্টলি আমরা অ্যাক্টিভিটি বলতে পারি, অফ এ সিস্টেম attains a constant value without the help of the surrounding, then it is called কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এইটা। আর ফাইনালি আমাদের হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম। থার্মাল ইকুইলিব্রিয়াম হচ্ছে পরিষ্কার বুঝতে পারছো যখন টেম্পারেচার সেম কনস্ট্যান্ট ভ্যালু অ্যাটেন্ড করে, সেটা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম। এই থার্মাল ইকুইলিব্রিয়াম থেকেই থার্মাল ইকুইলিব্রিয়াম কথাটা আমরা আরো ভালো করে বলতে পারি, বা থার্মাল ইকুইলিব্রিয়ামটাই এস্টাবলিশ হয় জিরোথ ল অফ থার্মোডাইনামিক্সে। তো থার্মাল ইকুইলিব্রিয়াম কি হবে, যে যখন টেম্পারেচার অ্যাটেন্স এ কনস্ট্যান্ট ভ্যালু উইদাউট দ্য হেল্প অফ দ্য সারাউন্ডিং, তখন একটা যেমন ওই ইকুইলিব্রিয়াম স্টেটের ক্ষেত্রে আমি উদাহরণ দিলাম যে দুটো বডি মানে দুটো আর কি তোমার রিজিড বডি যাদের হচ্ছে টেম্পারেচার আলাদা আলাদা হয়, তাদেরকে যদি বডি কন্ট্যাক্টে রাখা হয় একটা সময় পর তুমি দেখবে তারা নিজেদের মধ্যে ওই এর করে মানে তোমার মানে হিটের আদান প্রদান করে টেম্পারেচারটা সমান হয়ে যায়, সেটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম, মানে কোনো রকম হেল্প ছাড়া নিজেদের মধ্যে ঠিক করে আর কি তারা টেম্পারেচার ইকুয়াল হয়ে গেল, এটাকে বলে থার্মাল ইকুইলিব্রিয়াম।
আর যখন এই মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এবং থার্মাল ইকুইলিব্রিয়াম একসাথে অ্যাটেন্ড হবে সেটাকে বলা হয় থার্মোডায়নামিক ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, তাহলে থার্মাল ইকুইলিব্রিয়ামটা কি? থার্মাল ইকুইলিব্রিয়াম হচ্ছে when temperature attains a constant value without the help of surrounding, then it is called থার্মাল ইকুইলিব্রিয়াম। তোমরা কিন্তু অবশ্যই বই পড়বে, মানে যদি তোমাদের কোনো পরীক্ষায় কোশ্চেন আসে যে হোয়াট ইজ মিউচুয়াল ইকুইলিব্রিয়াম বা থার্মাল ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, এক্স্যাক্টলি এইটা কিন্তু এরকমভাবে লিখে দেবে না, কারণ আমি অনেক ইনফর্মালি লিখছি। কিন্তু ভালোভাবে পরীক্ষায় উত্তর লেখার জন্য কিন্তু বই পড়বে, বই আরো বেশি ফর্মালি লেখা আছে, এবং বইয়ে যেগুলো ফর্মালি লেখা আছে আমি সেটা এখানে অত ডিটেলে লিখে আমি সময় নষ্ট করবো কেন? সেই জন্য আমি এখানে অনেক বেশি জাস্ট একটা কমপ্লিট ক্লাস নোট যাতে থেকে যায় যেভাবে স্যার পড়ান আর কি, তার জন্য আমি এরকম ভাবে আর কি এটা লিখে দিচ্ছি। কিন্তু এটা কিন্তু ফর্মালি লিখতে গেলে তোমরা কিন্তু অবশ্যই বই পড়বে। আচ্ছা, তাহলে এটা হলো থার্মাল ইকুইলিব্রিয়াম। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা যেটা বলি থার্মোডায়নামিক ইকুইলিব্রিয়াম, যখন এই তিনটে ইকুইলিব্রিয়াম সাইমালটেনিয়াসলি অ্যাটেন্ড করে। মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এবং থার্মাল ইকুইলিব্রিয়াম যখন সাইমালটেনিয়াসলি অ্যাটেন্ড করে তখন আমরা তাকে বলি থার্মোডায়নামিক ইকুইলিব্রিয়াম। তাহলে নেক্সট হচ্ছে আমাদের যেটা একটু বলে দিতে হবে সেটা হচ্ছে থার্মোডায়নামিক ইকুইলিব্রিয়াম। থার্মোডায়নামিক ইকুইলিব্রিয়াম এইটা, ঠিক আছে। তাহলে when all three ইকুইলিব্রিয়া, মানে ইকুইলিব্রিয়ামের প্লুরাল হচ্ছে ইকুইলিব্রিয়া, আর অ্যাটেন্ড অল থ্রি মানে কি? অল থ্রি মানে হচ্ছে মেকানিক্যাল, কেমিক্যাল অ্যান্ড থার্মাল, আর অ্যাটেন্ড simultaneously then a thermodynamic equilibrium is established। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তাহলে বোঝা গেল, এই সমস্ত ইকুইলিব্রিয়ামের কনসেপ্টটা বোঝা গেল, ঠিক আছে। তো এই অবধি সবার ঠিক আছে? হ্যাঁ ম্যাম, ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখো মানে ব্যাপারটা এবার তাহলে আরেকটুখানি করা যায়। দেখো তাহলে কি হচ্ছে, ধরো দুটো সিস্টেম আছে যারা একটা বাউন্ডারি দিয়ে ভাগ করা আছে। এটা ধরো এইরকম ভাবে আমি মানে দুটো সাবসিস্টেম রাদার বলতে পারো, এটা বাউন্ডারি দিয়ে ভাগ করা আছে, এটাকে আমি 1 নম্বর অবস্থা বলছি। যাদের যার এখানে ধরো গ্যাসের কনসেন্ট্রেশন CA, প্রেসার PA, টেম্পারেচার TA, এইখানে CB, প্রেসার PB আর টেম্পারেচার TB। তাহলে এইটা কোনো ইকুইলিব্রিয়াম, CA নট ইকুয়ালস টু CB, PA নট ইকুয়ালস টু PB, TA নট ইকুয়ালস টু TB। তাহলে এইটা ধরো এইটা হচ্ছে A সাবসিস্টেম আর এটা B সাবসিস্টেম। তাহলে এদের এই বাউন্ডারিটা কি বাউন্ডারি হতে হবে, কেমন বাউন্ডারি হতে হবে? লিক প্রুফ, রিজিড, অ্যাডিয়াবেটিক, এটা হতে হবে। তো রিজিড মানে কোনো রকম প্রেসারের আদান প্রদান হবে না,
লিক প্রুফ মানে কোনো কনসেন্ট্রেশন এদিক ওদিক হবে না, অ্যাডিয়াবেটিক মানে কোনো হিটের এদিক ওদিক হবে না, এটা হতে হবে, তবেই দুটো আলাদা হয়ে আছে। এবার তুমি কি করছো, তুমি ধরো এটাকে মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে নিয়ে যেতে চাও, তাহলে কি করতে হবে এবার, কি করতে হবে মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে নিয়ে যেতে চাইলে, এই বাউন্ডারিটাকে লিক প্রুফই রাখবো। মেকানিক্যাল মানে প্রেশারটাকে সমান করতে হবে, মানে এটাকে আমাকে নন রিজিড করে দিতে হবে, আর নন রিজিড করে দিতে হবে, আর আর এটা এমনি হচ্ছে তোমার টেম্পারেচারটা একই থাকবে, মানে বেসিক্যালি ওটা অ্যাডিয়াবেটিকই থাকবে এটা। তাহলে আমার কি হয়ে যাবে, তাহলে এটা সিএ ধরো প্রেশার পি হয়ে গেল, টেম্পারেচার টিএ, এটা হচ্ছে সিবি, এখানেও প্রেশার পি হয়ে যাবে, টেম্পারেচার টিবি, এটা হলো। এরপরে তুমি কি করবে, এরপরে ধরো তুমি হচ্ছে এটাকে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে নিয়ে যেতে চাও, তাহলে এবার এটাকে কি করবে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে নিয়ে যেতে চাইলে, কনসেন্ট্রেশন সমান করে দিতে হবে। তাহলে তোমাকে এই বাউন্ডারিটাকে চেঞ্জ করতে হবে, বাউন্ডারিটাকে এবার তোমার কি করে দিতে হবে, বাউন্ডারিটাকে তোমার করে দিতে হবে পারমিয়েবল, আর লিক প্রুফ থাকলে হবে না, পারমিয়েবল করতে হবে। নন রিজিড অলরেডি আছে, মানে প্রেশার অলরেডি সমান আছে, তার মানে এরা মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে, মানে এখানে এরা কিন্তু মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে থাকলো, আছে মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে। এবার তুমি যদি এইটাকে এই বাউন্ডারিটাকে যদি তুমি পারমিয়েবল, নন রিজিড আর অ্যাডিয়াবেটিক করো, তাহলে তোমার হবে এটা কনসেন্ট্রেশন ধরো সি হয়ে গেল, প্রেশার পি আছে, টেম্পারেচার টি এ, এটারও সি পি টিবি হবে। তার মানে এইখানে মেকানিক্যালের সাথে সাথে এটা কেমিক্যালেও পৌঁছে গেল, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম প্লাস মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে তো ছিলই। আচ্ছা, এটা ধরো 3 নম্বর হলো, এইটা এ আর এইটা হচ্ছে কি আমার বি, এইভাবে। এবং ফাইনালি আমি কি করছি, ফাইনালি যেটা করব সেটা হচ্ছে টেম্পারেচারটাকে এবার ঠিক করব, টেম্পারেচারটাকে ইকুইলিব্রিয়ামে এবার আনবো, তার জন্য আমার বাউন্ডারিটা কি করতে হবে, এইটা হচ্ছে আমার 4 নম্বর স্টেটে চলে আসলো, তার জন্য এবার আমি এখন সি পি টি হয়ে গেল, এইখানেও সি পি টি হয়ে গেল, এবং এইটা হয়ে গেল হচ্ছে তোমার পারমিয়েবল, পারমিয়েবল, নন রিজিড আর ডায়াথার্মাল করে দিতে হবে, পারমিয়েবল, নন রিজিড, ডায়াথার্মাল করে দিতে হবে, এটা করে দিতে হবে। তাহলে এইটা তখন হয়ে যাবে, এইটা যদি এ এটা যদি বি হয়, তাহলে এইটা এখন এসে গেল কিন্তু থার্মালে, থার্মাল ইকুইলিব্রিয়ামে এসে গেল। বা শুধু থার্মাল না, এইটাকে তুমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে শুধু থার্মাল তো নয়, তার সাথে সাথে মেকানিক্যাল কেমিক্যালও আছে, তার মানে তুমি এইটাকে অ্যাকচুয়ালি বলতে পারো এইটা হচ্ছে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে চলে আসলো এই 4 নম্বর স্টেটে। তাহলে এইভাবে কিন্তু আমরা আস্তে 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 ইকুইলিব্রিয়াম স্টেটগুলোকে চেঞ্জ করতে পারি, জাস্ট বাউন্ডারি চেঞ্জ করে করে। তাহলে বাউন্ডারির কনসেপ্টটা আগের দিন স্যার বলেছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, বুঝতে পারলে তো? ঠিক আছে, এটা হলো। আচ্ছা, তাহলে এইবার ফাইনালি আমাদের যেটা আমরা সবাই জানি, তোমরাও পড়ে এসেছো 11-12 সবাই জাস্ট পড়ে এসেছো, বাট এখানে আবার পড়তে হবে, সেটা হচ্ছে 0th ল অফ থার্মোডাইনামিক্স। জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, এইটা জিরোথ ল অফ থার্মোডাইনামিক্সটা তাহলে কি,
মানে যদি আমি স্টেটমেন্ট যদি বলি তাহলে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্সটা কিন্তু প্রথম কথা দেখো জিরোথ ল অফ থার্মোডাইনামিক্সটা কিন্তু সবার শেষে এসেছিল মানে ফার্স্ট ল সেকেন্ড ল মানে কনসেপচুয়ালি যেটা সবার আগে আসার কথা হিস্টোরিক্যালি কিন্তু এটা সবার শেষে এসেছিল এবং কিন্তু এটা এসে আসার পর লোকে এটা ফিল করলো যে এটা তো কনসেপচুয়ালি এতটাই মানে সাধারণ এটা সবার আগে আসার কথা সেই জন্যই এটার নাম হয়েছিল কিন্তু জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স এটা বেসিক্যালি এসেছিল 1931 বিজ্ঞানী রালফ বলা উচিত ফোলার ইনি প্রথম আর কি এটা জিরোথ ল অফ থার্মোডাইনামিক্সটা এস্টাবলিশ করেন আর কি তো জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স থেকে যেটা দেখা যায় যে কনসেপ্ট অফ থার্মাল ইকুইলিব্রিয়ামটা পাওয়া যায় আর কি তাহলে স্টেটমেন্ট অফ জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স হচ্ছে কি যে when a system A is in thermal equilibrium with system B and B is in thermal equilibrium with system C, then system A will automatically be in thermal equilibrium with সিস্টেম সি এইটা হচ্ছে স্টেটমেন্ট অফ জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স মানে কি বলছে যে সিস্টেম এ এইটা যদি সিস্টেম বি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে এটা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে এবং বি যদি সিস্টেম সি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে সিস্টেম এ and C is in thermal equilibrium automatically এটা হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স মানে যদি দুটো আর কি রিজিড বডি যদি তারা থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে মানে বেসিক্যালি যেটা বোঝা যাচ্ছে যদি একটা বল আর একটা বলের সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে মানে ওই এবিসি করে ঠিক আছে এই কথাটা বলার আর কোনো মানেই নেই মানে পরিষ্কার বোঝা যাচ্ছে আমি কি বলছি এটা এর থেকে বেশি বাড়ানোর আর কোনো দরকার নেই ইটস ভেরি অবভিয়াস আর কি তো এইটা হচ্ছে জিরোথ ল থার্মোডাইনামিক্সের স্টেটমেন্ট এবং এটাই অবশ্যই থার্মাল ইকুইলিব্রিয়ামের জন্যই এই পুরো জিনিসটা হচ্ছে মানে যেখান থেকে ওই থার্মাল ইকুইলিব্রিয়ামের কনসেপ্টটা পাওয়া যায় তাহলে এইখান থেকে বেসিক্যালি এইটা বলার পর এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে তার মানে এখানে কিছু একটা ঘটছে তখন লোকে দেখে যে তার মানে কিছু একটা ঘটছে যে এটা বি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকছে হ্যাঁ মানে এ আর বি কে যখন আমি বডি কন্ট্যাক্টে নিয়ে আসছি তখন তাদের মধ্যে কিছু একটা ঘটছে যার ফলে তাদের টেম্পারেচারটা এক হয়ে যাচ্ছে বা টেম্পারেচার এক হয়ে যাচ্ছে ওটাও তখন লোকে করছে না তখন বলছে তাদের মধ্যে হিটের আদান প্রদান হচ্ছে হিটের আদান প্রদান হয়ে যখন আমি দুটোতেই হাত দিচ্ছি দেখছি যে আমি একই রকম উষ্ণতা বা একই রকম ঠান্ডা যাই বলি না কেন সেটা ফিল করছি আবার আমি ওই সিস্টেম বিটা যদি সি এর সাথে ওই একই রকম ব্যাপারে থাকে তাহলে অটোমেটিক্যালি এ আর সিটাও যদি মানে যখন কন্ট্যাক্টে আছে তারা ওই মানে অটোমেটিক্যালি ইকুইলিব্রিয়ামে চলে আসছে এরকম একটা ব্যাপার হচ্ছে তার মানে এখানে কোনো একটা প্রপার্টি যেন একটা মেন রোল প্লে করছে এখন লোকে যেটা ভাবে তো সেইটা কি মানে সেই ব্যাপারটা আর কি হ্যাঁ সেইটা তখন লোকে মানে আর কি ভালো করে ভাবে যে কি হচ্ছে অ্যাকচুয়ালি সেখান থেকেই ওই ইন্টেন্সিভ প্রপার্টি যেটা টেম্পারেচার তার কনসেপ্টটা আসে যেটা আমি ইকুইলিব্রিয়াম স্টেট বা স্টেডি স্টেটে বলেছি যে ইন্টেন্সিভ প্রপার্টিকে একটা কনস্ট্যান্ট ভ্যালু অ্যাটেন্ড করতে হচ্ছে প্রতিটার ক্ষেত্রে ঠিক আছে তাহলে তখন টেম্পারেচারের কনসেপ্ট যেটা আসে যে টেম্পারেচার ইজ অ্যান এক্সটেন্সিভ প্রপার্টি বা ইজ দ্যাট ইন্টেন্সিভ প্রপার্টি হুইচ টেলস আস whether two systems are in mutual equilibrium or not
ইফ নট, তাহলে টেম্পারেচারই বলবে যে কোন দিক থেকে কোন দিকে হিটের আদান প্রদান হবে, মানে হিটটা যাবে। এইটা হচ্ছে সেই প্রপার্টি, এবং সেই প্রপার্টির নাম দেয় হচ্ছে টেম্পারেচার। তাহলে কি আসে, যে ডেফিনেশন অফ টেম্পারেচার বা কনসেপ্ট অফ টেম্পারেচার ফ্রম জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, কনসেপ্ট অফ টেম্পারেচার ফ্রম জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, এইটা কি এটা কি বলে, যে টেম্পারেচার is an intensive property which tells us whether two systems are in mutual equilibrium or not, and if not, then temperature is that particular property which decides the direction of flow of heat। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তাহলে এই হচ্ছে টেম্পারেচার, এইখানে প্রথম টেম্পারেচারের আর কি কনসেপ্টটা আসে। তাহলে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স থেকে এইভাবে টেম্পারেচারকে ডিফাইন করা যায়। এরপর যখনই টেম্পারেচার এসে গেল এবং থার্মাল ইকুইলিব্রিয়াম এসে গেল, তখন লোকে ক্লিনিক্যাল থার্মোমিটার ব্যবহার করলো। ক্লিনিক্যাল থার্মোমিটার তখন লোকে তৈরি করলো। থার্মোমিটারের কনসেপ্টটা কি, থার্মোমিটারেরও সেম কনসেপ্ট। থার্মোমিটার দেখো আমরা কি করি, থার্মোমিটার আমরা হচ্ছে আইদার হচ্ছে জিভে দিই অথবা হচ্ছে আমরা বগলে দিই, এরকম ভাবে থার্মোমিটার, যেটা ক্লিনিক্যাল থার্মোমিটার দিই। তার মানে কি হচ্ছে, তার মানে ওখানে ওই যে পারদটা, যেটা মানে কি হচ্ছে, যে প্রথমে থার্মোমিটারের কাজটা আমাদের বডির সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে যাচ্ছে, তারপরে ওই কাজটা পারদের সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আসছে, তারপরে এই পারদের যে টেম্পারেচার সেটাই আমাদের আলটিমেটলি দেখাচ্ছে। তার মানে কি, তার মানে আমাদের বডি কাচের সাথে যখন থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, কাচ পারদের সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে বডি আর পারদ অটোমেটিক্যালি ইজ ইন থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, যেখান থেকে পারদের টেম্পারেচার অনুযায়ী আমরা সেটা থার্মোমিটারে দেখতে পাচ্ছি। এটাই তো মানে এটাই তো আমাদের কনসেপ্টটা আর কি, থার্মোমিটার, ক্লিনিক্যাল থার্মোমিটার তৈরি করা। তাহলে এখান থেকেই আমাদের আর কি এই থার্মোমিটারের ব্যাপারটা আসছে, মানে জিরোথ লটাই এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। তার মানে এখান থেকে যেটা আসছে যে প্রিন্সিপাল of construction of থার্মোমিটার, এইটা। তাহলে এখানে কি হচ্ছে, মানে বেসিক্যালি থার্মোমিটারে যেটা হচ্ছে, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্সটাই ফলো করা হচ্ছে। তাহলে জিরোথ ল অফ thermodynamics is zeroth law of thermodynamics is
applied when clinical thermometer acts। এইটা তার মানে এখানে কি হচ্ছে যে in case of human body is in thermal contact with metallic bulb বলতে পারো of the thermometer and mercury inside the bulb is in thermal contact with the metallic body of the bulb and sufficient time is allowed, then they will be in thermal equilibrium, and finally human body will be in thermal equilibrium with the mercury। এই হচ্ছে ব্যাপার। সরি, মার্কারি বানানটা ভুল লিখলাম। এই হচ্ছে ব্যাপার। তাহলে এরকম ভাবে ওই ক্লিনিক্যাল থার্মোমিটার গুলো তৈরি হয়, যেটা আমরা রোজ ইউজ করি। এই জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স এর কনসেপ্টটার উপরই তৈরি হয়, এবং মানে যেটাকে আমরা রোজ ইউজ করি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। এবং হ্যাঁ, ব্যাস এটাই আর কি। ঠিক আছে, তাহলে এইটা হলো। আচ্ছা, এরপরে তোমাদের এখান থেকে তাহলে এই হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, এবং সেখান থেকে মানে থার্মোমিটার, এবং সেখান থেকে টেম্পারেচারের কনসেপ্ট, এই পুরো জিনিসটা হয়ে গেল, এবং সমস্ত বেসিক টার্মিনোলজিস, হ্যাঁ, যা যা দরকার এই পুরো জিনিসগুলো হয়ে গেল। আচ্ছা, এরপরে আরো যেটা আমাদেরকে আরো বেশ কিছু কথাবার্তা এখানে বলতে হবে, সেটা হচ্ছে তোমার মানে প্রথমত এখানে অনেকগুলো জিনিস হয়। আচ্ছা, এটা হলো। আচ্ছা, এবার এইটার পরে আমাদের যেটা একটা কোশ্চেন খুব আসে, হ্যাঁ, সেটা আমি ঠিক বুঝতে পারছি না যে এই অবস্থাতে আমাদের বলা উচিত কি না। আমার মনে হয় বলতে পারি। যেমন হচ্ছে গিয়ে একটা কোশ্চেন খুব আসে, সেটা হচ্ছে শো দ্যাট, কোশ্চেনের মতো করে লিখি, শো দ্যাট two isotherm never intersect। এইটা খুব আসে, টু আইসোথার্ম নেভার ইন্টারসেক্ট, এইটা একটা কোশ্চেন খুব আসে। আচ্ছা, এইটা একটা হলো। আর একটা হচ্ছে স্টেট প্রপার্টি, পাথ প্রপার্টি নিয়ে আরো বেশ কিছু কথা বলা যায়। সেটার বলতে গেলে ব্যাপারটা হচ্ছে যে মানে বলতে পারি, তোমাদেরকে আগের দিন স্যার হচ্ছে স্টেট প্রপার্টি, পাথ প্রপার্টির সমস্ত কন্ডিশন গুলো বলে দিয়েছিল। মানে স্টেট প্রপার্টির কন্ডিশন বলে দিয়েছিল যে কোনো একটা প্রপার্টিকে যদি স্টেট প্রপার্টি হতে হয় তাহলে তাকে এক্সাক্ট ডিফারেন্সিয়াল হতে হবে, হ্যাঁ, এবং এক্সাক্ট ডিফারেন্সিয়াল যদি হতে হয় তাহলে সে আর কি, এবং শুধু তাই নয়, তাকে অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপাল মেনে চলতে হবে। এই দুটো কথা বলে দিয়েছিল। এবং
কোন একটা স্টেট প্রপার্টির ক্ষেত্রে তার সাইক্লিক প্রসেসে সাইক্লিক ইন্টিগ্রাল অফ দ্য চেঞ্জ অফ দ্যাট স্টেট প্রপার্টি সেটা শুড বি ইকুয়ালস টু 0 হতে হবে, এই সমস্ত কথাগুলো বলে দিয়েছিল। আচ্ছা, কিন্তু সেগুলো কোনোভাবে তো পরীক্ষা করা হয়নি, মানে কোনো একটা প্রপার্টি নিয়ে সেটাকে কিভাবে দেখানো যায় স্টেট প্রপার্টি কিনা বা পাথ প্রপার্টি কিনা সেই জিনিসগুলো পরীক্ষা করা হয়নি। তো সেই কতগুলো জিনিস এখনো বলার আছে আর কি। তো আমি তার থেকে বরং এই জিনিসটা করি, তারপর স্টেট প্রপার্টি পার্ট প্রপার্টি নিয়ে নতুন করে নয় আবার পরের দিন শুরু করা যাবে বা স্যার শুরু করবে। তাহলে এইটা বরং একটুখানি দেখি, এইটা একটু জেনে রাখাটা দরকার যে এই টু আইসোথাম নেভার ইন্টারসেক্ট এটা আসে। আচ্ছা, তাহলে প্রথমত আইসোথাম কি? আইসোথাম মানে আমি স্যার নিশ্চয়ই আগের দিন বলেছে আইসোথার্মাল প্রসেস বলেছে। তাহলে আইসোথাম, এবং শুধু আইসোথাম না, এটা বলতে পারে টু পিভি আইসোথামও বলতে পারে। পিভি আইসোথাম মানে কি? মানে একটা পি ভার্সেস ভি প্লট করতে হবে আইডিয়াল গ্যাসের জন্য, যে প্রসেসটা জুড়ে টেম্পারেচারটা কনস্ট্যান্ট। তাহলে একটা পিভি প্লট তার মানে একটা পি ভার্সেস ভি প্লট, এবং পুরো সময়টা জুড়ে যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তাহলে সেই প্লটটাকে বলা হয় আইসোথার্ম। ঠিক আছে, তাহলে সেটাকে বলা হয় আইসোথার্ম। তার মানে কি? মানে বলছে যে একটা পিভি প্লট তার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর পি আর এক্স অ্যাক্সিস বরাবর ভি প্লট করছি। তাহলে আইডিয়াল গ্যাসের পিভি প্লট কেমন হবে? আইডিয়াল গ্যাসের জন্য আমরা জানি পি প্রপোর্শনাল টু 1/v, বয়েলস ল আমরা জানি। তাহলে যখন টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট, এইটা, তাহলে এইটাকে যদি প্লট করি তাহলে প্লটটা কেমন হয় আইডিয়াল গ্যাসের জন্য? এইরকম দেখতে হয়, এরকম দেখতে হয়। এইটাকে বলা হয় আইসোথার্ম, এইটাকে বলা হয় আইসোথার্ম। ঠিক আছে, এইটা। তাহলে ধরো বলছি যে যার পুরো সময়টা জুড়ে কিন্তু টেম্পারেচার কনস্ট্যান্ট, পুরো জায়গাটা জুড়ে একটা পার্টিকুলার টেম্পারেচার ধরো টিতে হয়েছে, এটাকে আইসোথার্ম বলে। ঠিক আছে, আইসোথার্মাল প্রসেস থেকে জিনিসটা আসে। তাহলে ধরো আমি বলছি এ হচ্ছে একটা আইসোথার্ম, এটা হচ্ছে একটা এ আইসোথার্ম, যার পুরো জায়গাটা জুড়ে টেম্পারেচার হচ্ছে টিএ, মানে পুরো আইসোথার্মটা টেম্পারেচার টিএ। আচ্ছা, এবার আমি দেখাতে চাই যে টু আইসোথার্ম নেভার ইন্টারসেক্ট, কিন্তু আমি উল্টোটা ধরে শুরু করছি যে টু আইসোথার্ম ইন্টারসেক্ট উইথ ইচ আদার, আমি এইটা ভাবে শুরু করছি। তাহলে আমি যদি সেটাকে ভুল প্রমাণ করতে পারি তাহলেই আমি তার মানে প্রমাণ করতে পারবো যে টু আইসোথার্ম নেভার ইন্টারসেক্ট। তাহলে এই একটা আইসোথার্ম, আর একটা আইসোথার্ম ধরো আমি কিভাবে বলবো, ধরো এইরকম ভাবে আমি আর একটা এরকম একটা ধরো আইসোথার্ম, এইটা। তাহলে এইটা হচ্ছে ধরো আমি বি বললাম, যার টেম্পারেচার হচ্ছে টিবি, এইটা, এটা। তার মানে টি এ একটা টেম্পারেচার, টিবি একটা টেম্পারেচার, এবং এরা ক্রস করেছে। আমি বলছি যে আমি আপাতত ধরে নিচ্ছি ওরা ইন্টারসেক্ট করেছে, যে পয়েন্টটা হচ্ছে সি, এই পয়েন্টে সি ইন্টারসেক্ট করেছে। তার মানে দেখো সিটা হচ্ছে এই এ দিয়েও গেছে, সিটাতে ইন্টারসেক্ট করেছে, তার মানে কি? তার মানে সিটা হচ্ছে একটা কমন পয়েন্ট অফ এ অ্যান্ড বি, এ আইসোথার্ম অ্যান্ড বি আইসোথার্ম। তার মানে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ দ্য আইসোথার্ম কি হওয়া উচিত? টি এ ইকুয়ালস টু টি সি, এক নম্বর। আবার টি বি ইকুয়ালস টু টি সি হওয়া উচিত, 2 নম্বর। তাহলে ফ্রম ইকুয়েশনস 1 and 2 থেকে আমরা কি পাচ্ছি? টি এ ইকুয়ালস টু টি বি পাচ্ছি, একই টেম্পারেচার। তার মানে একই টেম্পারেচার মানে কি? তার মানে তারা একই আইসোথার্ম। মানে তুমি একই টেম্পারেচারে দুটো আইসোথার্ম আলাদা আলাদা ভাবে আঁকতে পারো না। যখন তোমার ওয়াই আর এক্স অ্যাক্সিসটা ফিক্সড, তখন তুমি টেম্পারেচার ওয়াই আর এক্স অ্যাক্সিসটা তোমার ফিক্স, পিভি প্লট একটা, সেখানে তুমি একটা টেম্পারেচারে একটাই প্লট পেতে পারো। তুমি একই টেম্পারেচারে দুটো আলাদা আলাদা প্লট তো পেতে পারো না। তার মানে তোমার বেসিক্যালি টি এ ইকুয়ালস টু টিবি মানে কি? তার মানে তারা একটাই আইসোথার্ম, তারা দুটো আইসোথার্ম নয়। তার মানে একটাই, তুমি নিজেকে কি করে ক্রস করবে, তাই না? তার মানে দেয়ার ইজ ওয়ান আইসোথার্ম যেখানে টেম্পারেচারটা ফিক্সড, তার মানে দুটো আইসোথার্ম নেভার ইন্টারসেক্ট। তার মানে এখান থেকে প্রমাণ হলো যে টু আইসোথার্ম নেভার ইন্টারসেক্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। ঠিক আছে, এটা হলো।
তাহলে এইভাবে হয়ে গেল। এটা খুব আসে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদেরকে যেটা বলতে হবে সেটা হচ্ছে স্টেট প্রপার্টি পাথ প্রপার্টি নিয়ে একটু কথা বলতে হবে আর কি, যেটা স্যার আগের দিন বলে দিয়েছিল, এবার প্রমাণ করে দেখাতে হবে যে ব্যাপারটা কি। কিন্তু সেটা আজকে আর আমি শুরু করছি না, সেটা থেকে এবং আরো কিছু কোশ্চেন আনসার নিয়ে সমস্ত যা আর কি ডিসকাস করার সেটা পরের দিন স্যারই করবে। আমি আর আজকে আর শুরু করছি না, আমি আজকে এখানেই রেখে দিচ্ছি। ঠিক আছে, বলো তোমাদের আগের দিনের পড়া বা আজকের পড়া থেকে যদি কোনো অসুবিধা থাকে বলো তোমরা। ম্যাম বলো। ওই লাস্ট পার্টটা একটু বলে দিন। কোনটা, এই আইসোথামের ব্যাপারটা? হ্যাঁ ম্যাম। ও আচ্ছা, দেখো কি হলো। আইসোথার্ম কাকে বলে? দেখো, আইসোথার্মাল প্রসেস থেকে আইসোথার্ম কতটা আসে। আইসোথার্মাল প্রসেস মানে হচ্ছে যার টেম্পারেচার কনস্ট্যান্ট, মানে টেম্পারেচার পুরো প্রসেসটা জুড়ে যদি কনস্ট্যান্ট ভ্যালুতে থাকে তাকে আইসোথার্মাল প্রসেস বলে। আচ্ছা, এবার ধরো তুমি পিভি প্লট আঁকছো, মানে তুমি তো জানো পি এর সাথে ভরে আইডিয়াল গ্যাস, ফর অ্যান আইডিয়াল গ্যাস পি মানে তোমার ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। তার মানে পি, তুমি যদি এখান থেকে পিভি প্লট আঁকো, প্লটটা এরকম একটা নন লিনিয়ার টাইপের এরকম প্লট হয় আইডিয়াল গ্যাসের জন্য যখন টেম্পারেচারটা কনস্ট্যান্ট। ঠিক আছে, টেম্পারেচার কনস্ট্যান্ট মানেই যখন তুমি পি ভার্সেস ভি প্লটে এরকম একটা গ্রাফ আঁকতে পারো টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে, সেই গ্রাফটাকে বা সেই প্লটটাকে বলা হয় আইসোথার্ম, সেই জিনিসটাকে বলা হয় আইসোথার্ম। ঠিক আছে, তাহলে তোমার এরকম পিভি প্লটে ধরো তুমি জোর করে তুমি দুটো আইসোথার্ম আঁকছো, একটা হচ্ছে টেম্পারেচার টি এ আর একটা টেম্পারেচার টিবি তে, মানে জোর করে না, তুমি আঁকছো, মানে একটা টেম্পারেচার টি এ তে আঁকছো, তার নাম দিচ্ছ এ, আর একটা টেম্পারেচার টি বি, সরি এখানে সি হবে, এটা টিবি, হ্যাঁ, যেখানে আরেকটা আইসোথার্ম বি যার টেম্পারেচার ধরো তুমি টিবি বলছো। এবার তুমি জোর করে তাদেরকে ক্রস করালে, তুমি তো থিওরিটিক্যালি করছো, তুমি যা খুশি করতে পারো, করালে তুমি ক্রস। এবার তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি যেটা করেছো সেটা ঠিক করেছো কিনা, এটা হচ্ছে কথা। এবার তুমি জোর করে তুমি ক্রস করালে, তুমি একটা পয়েন্ট সি তে ধরো ক্রস করালে, তাহলে এবার দেখো তুমি এ আইসোথার্মটার দিকে দেখো, এ আইসোথার্মটার তো পুরো টেম্পারেচারটাই পুরোটা জুড়েই, মানে এর এই পয়েন্টেও টেম্পারেচার টি এ, এই পয়েন্টে 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 টেম্পারেচার টি এন্ড সো অন, এইভাবেই পুরো জিনিসটা হয়েছে। একই রকম ভাবে তোমার বি এর ক্ষেত্রে, মানে বি আইসোথার্মের ক্ষেত্রে, এই বারবার সিটা মুছে যাচ্ছে কেন এটা, আচ্ছা, বি এর ক্ষেত্রে এখানে টেম্পারেচার টিবি, এখানে টেম্পারেচার টিবি, এখানে টেম্পারেচার টিবি, এইখানে টেম্পারেচার টিবি, মানে পুরো সময়টা জুড়ে টেম্পারেচার কনস্ট্যান্ট, এইভাবেই তো আইসোথার্মটা তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে এবার এ আইসোথার্মটার দিকে যদি তুমি দেখো, তাহলে দেখো এই সিটা দুটোরই কমন, এ তেও পড়ছে বি তেও পড়ছে, সেই জন্যই তো ক্রস করেছে, ক্রসিং পয়েন্ট মানে তো সেটা, এটা কমন পয়েন্ট। তাহলে আইসোথার্মের ডেফিনেশন অনুযায়ী কি হওয়া উচিত, টিএ ইকুয়ালস টু টিসি হওয়া উচিত। আবার বি আইসোথার্মের ক্ষেত্রেও আইসোথার্মের ডেফিনেশন অনুযায়ী টিবি ইকুয়ালস টু টিসি হওয়া উচিত। তাহলে টিএ ইকুয়ালস টু টিসি, টিবি ইকুয়ালস টু টিসি, তার মানে কি টিএ ইকুয়ালস টু টিবি, তার মানে টিএ ইকুয়ালস টু টিবি মানে কি, মানে এই দুটো বেসিক্যালি একটাই আইসোথার্ম, মানে একটাই, মানে একই তো টেম্পারেচার। এবার তুমি কখনোই এরকম আঁকতে পারো না, মানে তুমি থিওরিটিক্যালি এরকম কখনোই আঁকতে পারো না যে পি ভার্সেস ভি প্লটে তুমি এরকম একটা আইসোথার্ম আঁকলে টেম্পারেচার টিতে, আবার এরকম আর একটা আইসোথার্ম আঁকলে টেম্পারেচার টিতে, দিস ইজ নট পসিবল, এটা হতে পারে না। টেম্পারেচারটা যদি তোমার ফিক্সড থাকে তাহলে তুমি ওই একটা টেম্পারেচারে একটাই আইসোথার্ম পেতে পারো, সেটা হচ্ছে এইটা। এবার তাহলে তোমার টেম্পারেচার তো সমান চলে আসলো, তার মানে বেসিক্যালি এটা দুটো আইসোথার্ম এরা হতেই পারে না, এরা একটাই আইসোথার্ম। এবার একটাই রেখা আরেকটা রেখাকে, মানে একটাই গ্রাফ আরেকটা, মানে এক নিজেকে কি করে ক্রস করবে, সেটা তো সম্ভব না। তার মানে বেসিক্যালি দে আর অ্যাকচুয়ালি ওয়ান আইসোথার্ম, একটাই আইসোথার্ম। তার মানে দেয়ার ইজ নো টু আইসোথার্ম অফ সেম টেম্প, মানে এটা হতে পারে না, তার মানে তারা একটাই আইসোথার্ম এবং নিজেকে ক্রস করতে পারে না। তার মানে টু আইসোথার্ম নেভার ইন্টারসেক্ট, তার মানে এই কনসেপ্টটা যেটা আমি জোর করে ক্রস করিয়ে দিয়েছি সেটা সম্ভব না। সেটা যদি করাতে হয় আলটিমেটলি দেখা যাচ্ছে তাদের টেম্পারেচার সেম হয়ে যাচ্ছে, তার মানে বেসিক্যালি তারা একটাই আইসোথার্ম। ঠিক আছে, বুঝতে পেরেছো?
ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। এই হচ্ছে ব্যাপার। বলো আর কিছু অসুবিধা থাকলে বলো। আচ্ছা, তোমাদের আমি আর একটুখানি পড়িয়ে দিই, হ্যাঁ, ওই অন্তত একটা স্টেট প্রপার্টি দেখিয়ে দিই, নিলে আমাকে স্যার বকা দেবে 1.5 ঘন্টা পড়ালে। আর একটা স্টেট প্রপার্টি দেখে নাও। আচ্ছা ঠিক আছে, এই অবধি হলো। আচ্ছা, এরপরে যেটা স্যার আমাকে একটু বলে দিতে বলেছে আর কি, সেটা হচ্ছে স্টেট প্রপার্টি। স্টেট প্রপার্টি নিয়ে তো আগের দিন স্যার কথা বলেছে, আমি জাস্ট একটুখানি বলে দে, তো আশা করি তোমরা বুঝতে পারবে, তোমরা তো সব সদ্য অঙ্ক করে এসেছো, হ্যাঁ, তো তোমরা বুঝতে পারবে। জাস্ট একটুখানি যদি একটা দেখে নিতে পারো, তোমরা নিজেরাই বাড়িতে অনেক কিছু করে করে দেখতে পারবে। তো সেইটা আমি একটু দেখিয়ে দিই। স্টেট প্রপার্টি অ্যান্ড পাথ প্রপার্টি, এটা স্যার বলে দিয়েছে যে স্টেট প্রপার্টি ধরো যদি জেড ইজ অ্যান স্টেট, জেড is a state property if এরকম যদি লিখতে পারি যে dz equals to z is a state property, এবং শুধু সেটাই নয়, মানে স্টেট প্রপার্টি, এবং আমি হচ্ছে ধরো মানে and z is a state property and z is a function of x and y, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এটা স্টেট প্রপার্টি তখনই হবে যখন dz is an exact differential। dz is an exact differential মানে কি, মানে dz কে হতে হবে m dx প্লাস n dy, এভাবে লিখতে পারতে হবে, where এই m টা হবে হচ্ছে del z del x at constant y and n টাকে হতে হবে del z del y at constant x। এটা হচ্ছে ব্যাপার, এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে it obeys Euler's reciprocity principle। এইটা তার মানে কি, মানে del to del z by del x del y should be equals to del to z, sorry, del to z by del x del y should be equals to del to z by del y del x। এই দুটো হতে হবে, তবে এরা স্টেট প্রপার্টি। ঠিক আছে, তাহলে এটা দেখা যাক। এটা তো বুঝলাম, কিন্তু এটাকে তো এটাকে তো প্রমাণ করতে হবে, দেখা যাক। তাহলে ধরো তাহলে তোমাদের এই কোশ্চেনটা খুব আসে, মানে এরকম টাইপের কোশ্চেন খুব আসে, যে শো দ্যাট ভলিউম or pressure is a state property of the gases obeying following equation of states। কি 1 নম্বর হচ্ছে PV equals to nRT, 2 নম্বর হচ্ছে P into V minus B equals to nRT, 3 নম্বর হচ্ছে P plus n square A by V square into B equals to nRT, sorry, into B না, into V, into V equals to nRT, and 4 নম্বর হচ্ছে P plus n square A by V square
ইন্টু ভি মাইনাস এনবি ইকুয়ালস টু এনআরটি। এইটা আমরা জানি, এটা হচ্ছে আইডিয়াল গ্যাস, আর এইটাকে আমরা বলি ভ্যান ডার ওয়াল গ্যাস। এগুলো আমরা সব পড়বো, তোমরা সব পড়বে এগুলো, ভ্যান ডার ওয়াল গ্যাস। এই হচ্ছে ব্যাপার, এইগুলো দেখব। আচ্ছা, এবার এই বাকিগুলো তো একটু হবে, বাকিগুলোর মধ্যে এখন আমি যাচ্ছি না, আমি জাস্ট দেখাচ্ছি ফর আইডিয়াল গ্যাস। আমি ধরো প্রেশারটাকে নিলাম, ভলিউমও নিচ্ছি না, প্রেশার দিয়েই দেখাই আপাতত। তাহলে ফর আইডিয়াল গ্যাস কি করতে পারি আমরা, কি জানি, পিভি ইকুয়ালস টু এনআরটি। তাহলে প্রেশারটাকে দেখাতে চাইছি, তাহলে পি ইকুয়ালস টু এনআরটি বাই ভি। এটা মানে কি বোঝাচ্ছে, পি ইজ এ ফাংশন অফ ভলিউম অ্যান্ড টেম্পারেচার, কারণ এন হচ্ছে কনস্ট্যান্ট, এন হচ্ছে নাম্বার অফ মোলস। তাহলে ফর এ ক্লোজ সিস্টেম এন ইজ এ কনস্ট্যান্ট, for a closed system n is constant, আর r তো এমনি constant, r is universal গ্যাস কনস্ট্যান্ট, সার্বজনীন গ্যাস ধ্রুবক, আমরা এটা জানি। তার মানে আলটিমেটলি কি দেখা যাচ্ছে, p is a function of volume and temperature, এইটা হচ্ছে। এবার প্রেশারটাকে যদি স্টেট প্রপার্টি হতে হয় তাহলে কি হতে হবে, ডিপিটাকে এক্সাক্ট ডিফারেন্সিয়াল হতে হবে। তাহলে ইফ pressure is a state property, then dP should be an exact differential। তার মানে কি, মানে হতে হবে বেসিক্যালি dP equals to কি হবে, del P, দেখো P is a function of volume and temperature। আগে আমি বলেছিলাম যদি Z is a function of x and y হয় তাহলে আমি লিখতে পারি dz equals to del z del x at constant y dx plus del z del y at constant x dy। এইটা আমরা লিখতে পারি যদি dz is an exact differential হয়, এবং যদি এটা হয় তাহলে z is a state property, তাই তো। মানে এইটা লিখতে মানে কি, মানে dz is an exact differential। এইটা আগের দিন স্যার বলেছে। এই যে এই জিনিসগুলো, এই যে ডেল জেড ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই ডিএক্স, মানে তুমি দেখো এইখানে ডি লিখেছো আর এইখানে ডেল লিখেছো, এবং এখানে যখন তুমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো তখন ওয়াইটা কনস্ট্যান্ট থাকছে, যখন তুমি ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো তখন এক্সটা কনস্ট্যান্ট থাকছে। এইগুলোকে কি বলে, এইগুলোকে বলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মানে কি, মানে যখন তোমার একাধিক জিনিস থাকবে যার রেসপেক্টে তুমি ডিফারেন্সিয়েট করতে পারো, বাকি সমস্ত ভ্যারিয়েবল গুলোকে কনস্ট্যান্ট রেখে, মানে এগুলোকে বলা হয় মাল্টি ভ্যারিয়েবল প্রবলেম। মানে তুমি যখন একটা ভ্যারিয়েবলের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছো তখন আদার ভ্যারিয়েবল শুড বি কনস্ট্যান্ট, এটাকে বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। একই রকম ভাবে অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপালেও দেখো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ইউজ করা হয়েছে। তোমরা কি কেউ জানো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এই ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েগুলো? হ্যাঁ ম্যাম জানি। হ্যাঁ, তো এটাকে বলে, ঠিক আছে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তাহলে এইখানের ক্ষেত্রে আমরা কি লিখবো, পি ইজ এ ফাংশন অফ ভলিউম টেম্পারেচার, তাহলে ডেল পি ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ডিভি প্লাস ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ডিটি, এটা লিখবো আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মানে। অ্যান্ড কি হতে হবে, অ্যান্ড del to p by del p del t should be equal, del v del t
del v del t should be equals to del 2 p by del t del v। এটা হতে হবে, এইটা একটা আর এইটা একটা, এটা হতে হবে। তাহলে এবার আমরা জানি p equals to nRT by v, তাহলে অর এখান থেকে প্রথমে আগে del p del v at constant t এটা বার করো। এটা কি হবে, v এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো, t টা কনস্ট্যান্ট, তার মানে মাইনাস nRT বাই v স্কোয়ার হবে, v টা তো নিচে আছে। আচ্ছা, অ্যান্ড ডেল পি বা নেক্সটটা বার করো, ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি বার করো। এখান থেকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে, ভিটা কনস্ট্যান্ট, তার মানে এটা এনআর বাই ভি হবে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ম্যাম ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আরেকটু দেখো, এই জিনিসটা থেকে আরেকটু দেখো। এবার আমি করতে চাইছি এটা ডবল ডেরিভেটিভ করব। কিভাবে করব দেখো, আমি এই জিনিসটা বার করব, ডেল টু পি বাই ডেল ভি ডেল টি, এটা বার করব। বা বা মানে ঠিক আছে, এটা হলো, আচ্ছা দাঁড়াও, এটা হলো, এইটাকে আমি নাম দিচ্ছি 3 নম্বর, এটাকে নাম দিচ্ছি 4 নম্বর, এটা হলো। আচ্ছা, এইবার আমাকে মেনলি যেটা দেখাতে হবে, অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপাল দেখাতে পারলেই হবে ওটা। তার মানে আমাকে এই যে 2 নম্বর ইকুয়েশনটা দেখাতে হবে। তাহলে 2 নম্বর ইকুয়েশন দেখানোর জন্য প্রথমে তুমি লেফট হ্যান্ড সাইডটা নাও, ডেল টু পি বাই ডেল ভি ডেল টি। এইটা মানে কি, এটা মানে হচ্ছে ডেল ডেল ভি অফ ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, টোটালটার কনস্ট্যান্ট টি। এইটা এই ডেল টু পি বাই ডেল ভি ডেল টি মানে হচ্ছে ডেল ডেল ভি অফ ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। এটাকে তুমি দাও গুণ করে উল্টো দিকে নিয়ে যাও, দেখো কি আসবে, ডেল টু পি বাই ডেল ভি ডেল টি হবে। তখন আর কনস্ট্যান্টগুলো লেখার দরকার নেই, তুমি অ্যাজ ইফ যেন এটাকে উল্টো ভাবে লিখলে, মানে ডেল টু পি বাই ডেল ভি ডেল টিটাকে তুমি কি লিখলে, এটা হচ্ছে ডেল ডেল ভি অফ ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। এটাকে তুমি গুণ করো, জাস্ট দেখবে আগেরটা ফিরে পাবে। তাহলে সেটা যদি হয়, তাহলে এটা মানে কি, ডেল ডেল ভি অফ ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি মানে কি, যে 4 নম্বর ইকুয়েশন এনআর বাই ভি। তার মানে এইটা মানে হচ্ছে এনআর বাই ভি এর ডেরিভেটিভ হবে অ্যাট কনস্ট্যান্ট টি, সেটা কত হবে, মাইনাস এনআর বাই ভি স্কোয়ার। ঠিক আছে, এটা বলো সবাই বুঝেছে কিনা বলো, এই লাইনটা বলো। ওই ফার্স্ট ইয়ার গুলো বলো, সবাই বুঝতে পারছো তো? বুঝতে পারছো তো? হ্যাঁ ম্যাডাম বুঝতে পারছি। হুম, তাহলে এটা হলো এনআর বাই ভি স্কোয়ার হলো এইটা। আচ্ছা, এবার আর একটা, এই রাইট হ্যান্ড সাইডটা না, ওই পাতায় করছি, হ্যাঁ রাইট হ্যান্ড সাইডটা নি। রাইট হ্যান্ড সাইড হচ্ছে ডেল টু পি বাই ডেল টি ডেল ভি। ও সরি বাবা, 2 পাতা চলে গেল। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে ডেল টু পি বাই ডেল টি ডেল ভি, ডেল টু পি বাই ডেল টি ডেল ভি। এটা মানে ডেল ডেল টি অফ ডেল পি ডেল ভি, তখন অবভিয়াসলি টিটা কনস্ট্যান্ট, আর এই পুরোটার রেসপেক্টে যখন টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো, তার মানে ভিটা কনস্ট্যান্ট। এইভাবে ঠিক করবে, ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এইটা মানে ডেল ডেল টি অফ এই ডেল পি ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি মানে কি, 3 নম্বর ইকুয়েশন, ডেল পি ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি হচ্ছে মাইনাস এনআর টি বাই ভি স্কোয়ার। তার মানে তুমি অ্যাজ ইফ যেন এখানে ডেরিভেটিভ করছো মাইনাস এনআর টি বাই ভি স্কোয়ারকে, যেখানে ভিটা কনস্ট্যান্ট, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো। তার মানে টি এর টিটা তো উপরে আছে, তার মানে এটা বেসিক্যালি মাইনাস এনআর বাই ভি স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে তোমার ধরো ইকুয়েশন 5, আর এইটা যদি আমি ইকুয়েশন 6 বলি, তাহলে কি আসলো,
from equations 5 and 6 থেকে কি আসলো মাইনাস nr বাই ভি স্কোয়ার মাইনাস nr বাই ভি স্কোয়ার del to p by del v del t is equals to del to p by del t del v. এটা তার মানে it obeys Euler's reciprocity principle. Therefore, P pressure of an ideal gas, আমি এটা ideal gas equation of state নিয়ে করেছি, pressure of an ideal gas is a state property. ঠিক আছে, এইভাবে তুমি ভলিউম দেখাতে পারবে, ভলিউমের মতো করে ভ্যারিয়েবল ভ্যারি করবে, এইভাবে তুমি আদার ইকুয়েশন অফ স্টেটগুলো দেখাতে পারবে। ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য ভলিউমটা একটু কঠিন হবে, সেটা তোমরা যখন গ্যাসিয়াস স্টেট পড়বে বা সময়ের সাথে সাথে জানতে পারবে। আর পাথ প্রপার্টিও এইভাবে দেখানো যায়, পাথ প্রপার্টিকে দেখাতে হবে যে দুটো ইকুয়াল নয়, কিন্তু সেটা ওই ওয়ার্কের ক্লাসটা করার পর মনে হয় স্যার পড়াবে, বা ঠিক আছে এটা স্যার দেখবে কি করে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা কিন্তু প্রেশারটাকে বাড়িতে করে দেখবে। প্রেশারটাকে তোমরা এইভাবে প্রেশারটা কিন্তু প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা ইকুয়েশন অফ স্টেটের জন্য প্রেশারটাকে কিন্তু তোমরা এইভাবেই করতে পারবে, প্রেশারটা কঠিন না। ভলিউমটাও ইভেন করতে পারবে, শুধু ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য ভলিউমটা একটু কঠিন হবে, বাকি কিন্তু সমস্ত গ্যাসের জন্য ভলিউমটা করতে পারবে। তাহলে এইগুলো তোমরা কিন্তু বাড়িতে তোমাদের নেক্সট দিনের কাজ হচ্ছে ভলিউম অফ এই প্রথম তিনটি ইকুয়েশন অফ গ্যাসের জন্য ভলিউমটাকে টেস্ট করা, আর প্রেশারটাকে আমি আইডিয়ালটা করে দিয়েছি, বাকি তিনটে গ্যাসের জন্য প্রেশারটাকে টেস্ট করা। এটা তোমাদের বাড়িতে কিন্তু নেক্সট কাজ। ঠিক আছে, অবশ্যই বই না দেখে নিজেরা বুঝে বুঝে করবে, বা একবার বই দেখেও নিতে পারো, কিন্তু দেখে দেখে করবে না, নিজেরা বুঝে বুঝে করবে। ঠিক আছে, বা আমারটা এটা দেখে নিয়ে বুঝে বুঝে করবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা স্টেট প্রপার্টি দেখি। ঠিক আছে, বুঝতে পেরেছো তাহলে আজকে?